তো ভাগ্য তাদের কোথায় নিয়ে যাবে, তারা কি আবারও এক হতে পারবে, নাকি ইতিহাসের নির্মম স্রোতে তাদের ভালোবাসা চিরতরে হারিয়ে যাবে। এই সবটাই আমরা জানতে পারবো নতুন রিলিজ হওয়া এই চাইনিজ ড্রামাটিতে, যার নাম ওভার 2। তো চলো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। তো এই ড্রামার শুরুতেই আমরা দেখি হো ফ্যামিলির বিশাল একটা থিয়েটারের গ্র্যান্ড ওপেনিং এর দিন ছিল। এই বিশেষ উপলক্ষে তারা তাদের অনেক ফ্রেন্ডস, রিলেটিভস আর বড় বড় মিডিয়াকে ইনভাইট করেছিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সবাই খুবই হাসি খুশি আর আনন্দে মেতে আছে, কিন্তু আসলে প্রত্যেকের মনেই লুকিয়েছিল অনেক গোপন তথ্য। এই সময় জংশি এসে তার কাজিন মিন শিয়ানের পাশে দাঁড়ায়। মিন শিয়ান মুখে হাসি ধরে রাখলেও রাগে ফুঁসছিল। সে বলে, তুমি আমাকে সেই নোংরা ছেলেটার সাথে এঙ্গেজমেন্ট করাতে চাইছো, যে আমার বাবার খুনি। আমি তাকে কোনোদিনও বিয়ে করব না। কিন্তু জংশি, যে কিনা এখন পুরো ফ্যামিলির উত্তরাধিকারী, সে খুব ঠান্ডা গলায় বলে, তোমার সামনে আর কোনো অপশন নেই, তোমাকে আমার কথা মানতেই হবে। আর যার সাথে মিন শায়ানের এঙ্গেজমেন্ট হতে চলেছে সেই হলো আমাদের এই ড্রামার মেইন লিড মুরং চিংজি। মুরং চিংজি কিছুদিন জেলে থাকার পর মাত্রই মুক্তি পেয়েছে। তার রিলিজের খবর ইতিমধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে। মুরং ফ্যামিলিও ছিল খুব সম্মানিত আর ক্ষমতাবান পরিবার। এর মধ্যে অনুষ্ঠানে মুরং ফ্যামিলির এন্ট্রি হয়। সবার আগে আসে জিনজি, অর্থাৎ মুরং চিংজির মা। তার সাথে ছিল তার বড় ছেলে চিংইউই। মিন শিয়ান আর তার মাকে এই দুই পরিবারের সম্পর্কের মধ্যে তেমন গুরুত্ব দেওয়া হতো না। তবুও মিন শিয়ানের মা নিজের মেয়েকে নিয়ে চিন্তিত ছিলেন। সে বলেন, মুরং চিংজি কোথায়? তাদের দুজনের তো এঙ্গেজমেন্ট হতে চলেছে, কিন্তু এখনো একবারও তাদের দুজনের দেখা পর্যন্ত হলো না। কিন্তু মুরং ম্যাডাম যেন নিজের ছেলে চিংজিকে তেমন পছন্দই করতেন না। সে বলেন, দেখা করাটা এতটাও জরুরি না, এটা তো শুধু দুই পরিবারের একটা সম্পর্ক। আসলে ব্যাপারটা অনেকটাই তাই ছিল। এই বিয়েটা ভালোবাসার নয়, পুরোপুরি বিজনেস ডিলের জন্য হচ্ছিল। হো ফ্যামিলি অস্ত্র তৈরি করত, তারা যাদের কাছে অস্ত্র সাপ্লাই দিত তাদের আর্ম ফোর্স আরো শক্তিশালী হয়ে উঠত। তাই মুরং ফ্যামিলি চাইছিল হো ফ্যামিলির কাছ থেকে কম দামে অনেক অস্ত্র পাওয়ার সুযোগ। এই কথাবার্তার মাঝেই আমাদের হিরো চেংজির এন্ট্রি হয়। সেখানে সে ওয়ারলর্ডের আউটফিট পরে এসেছিল। তাকে ভীষণ হ্যান্ডসাম লাগছিল, কিন্তু তাকে দেখে গর্ব করার বদলে তার মা রাগে বলে ওঠেন, তোমার সাহস কিভাবে হলো তোমার বাবার কাপড় পরার? আসলে চেংজির মা তাকে অনেক আগে থেকে অপছন্দ করতেন, কারণ ছোটবেলা জন্মের সময় সে অন্য এক বাচ্চার সঙ্গে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। কেউ সেটা বুঝতেই পারেনি, ফলে সে বড় হয়েছে লি ফ্যামিলিতে, কিন্তু সেখানেও সে কখনোই ভালোবাসা পায়নি। পরে যখন সত্যটা জানা যায় আর সে মুরং ফ্যামিলিতে ফিরে আসে, তখনও নিজের পরিবার তার সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট গড়ে তুলতে পারেনি। ফলে সে দুই পরিবারের একজন আউটসাইডার হয়েই রয়ে যায়। তার উপর ছোটবেলায় তার একটা ছোট ভুলের কারণে তার বাবারও মৃত্যু হয়, আর এই কারণেই তার মা তাকে ঘৃণা করতেন, এমনকি তার মুখ দেখতেও চাইতেন না। আর যার নিজের মাই তাকে সম্মান দেয় না, তাকে আর অন্য কেউ কেনই বা সম্মান করবে? তবে পুরো পরিবারে একজনই ছিল যে চেংজির সঙ্গে ভালো ব্যবহার করত, সে ছিল তার বড় ভাই চেংইউ। শুধু তার কাছেই চেংইর মনে হতো এটা যেন তার নিজের পরিবার। ওপেনিং সেরেমনিতে চেংজি আর মিন শিয়ান পাশাপাশি বসেছিল। দূর থেকে সবাই ভাবছিল তারা নিশ্চয়ই মিষ্টি করে কথা বলছে, কিন্তু বাস্তবে তারা একে অপরকে বিষাক্ত কথার আঘাত করছিল। মিন শিয়ান বলে, তোমাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব, তুমি নিজে এই এঙ্গেজমেন্টটা ভেঙে দাও। চিংগি তখন বলে, যদি আমাকে এতই অপছন্দ করো তাহলে তুমি নিজেই না বলছো না কেন? যেমন তোমার ইচ্ছে চলে না, তেমনি আমারও আমার ফ্যামিলিতে কোনোই দাম নেই। ঠিক তখনই মুভিটা শুরু হয়, কিন্তু সেটা কোনো সিনেমা ছিল না, ওটা ছিল মিন শিয়ানের নিজের একটা স্ক্যান্ডাল ভিডিও। সে তার লাভারের সঙ্গে গাড়িতে ছিল, আর সে সময় গোপনে ভিডিও রেকর্ড করা হয়েছিল। ভিডিওটা চালু হতেই মিন শিয়ান চিৎকার করতে করতে স্ক্রিনের সামনে গিয়ে বলে, এটা বন্ধ করো। সে নিশ্চিত ছিল এই পুরো ঘটনাটা চিংই ঘটিয়েছে। মুহূর্তের মধ্যে গ্র্যান্ড ওপেনিং এর অনুষ্ঠান এক বিশাল কেলেঙ্কারিতে পরিণত হয়। সব রিপোর্টার সেই দৃশ্যে ছবি তুলতে শুরু করে। এক মুহূর্তেই পুরো হো ফ্যামিলির সম্মান মাটিতে মিশে যায়। এই বিশৃঙ্খলার মাঝেই চেংজি পিছনের রাস্তা দিয়ে থিয়েটার স্টুডিওতে চলে যায়। সেখানে গিয়ে দেখে যে লোকটার মুভি চালানোর কথা ছিল তাকে কেউ অজ্ঞান করে রেখেছে, আর তার বদলে এই স্ক্যান্ডাল ভিডিওটা চালানো হয়েছে। এমনকি এই সময় ওই ভিডিওর সব নেগেটিভও গায়েব ছিল। মানে এখন শুধু মিন শিয়ান নয়, পুরো পরিবারের সম্মানই ঝুঁকির মধ্যে ছিল। মিন শিয়ানের মা তো নিশ্চিত ছিলেন সবকিছুই চিংজিই করেছে। সে বলে, এত বড় নাটক করার দরকার কি ছিল? তোমার মতো ছেলে আছে ভাবতেই আমার লজ্জা লাগে। কিন্তু কেউ একবারও জিংজির কথা বোঝারও চেষ্টা করে না। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, যেখান থেকে নেগেটিভটা চুরি হয়েছে সেখানে একটা ফুল পাওয়া গেছে। ফুলটা দেখেই চেংজির পুরনো স্মৃতি ফিরে আসে। তার কাছে এই ফুল ছিল তার ফার্স্ট লাভ সুসুর স্মৃতি। যদিও সবাই জানতো অনেক আগেই সুসু মারা গেছে। ফুলটা দেখেই চিংজির মনে হয় যদি সে এখনো বেঁচে থাকে, যদি কোনো মিরাক্কেল হয়ে যায়
যায়। এই আশায় সে বৃষ্টির মধ্যে পাগলের মতো চারদিকে দৌড়ে তাকে খুঁজতে লাগে, কিন্তু মৃত মানুষ কি আর ফিরে আসে? চিংজিও এই বিয়েটা শুধু এই কারণেই করছে, যাকে সে সত্যি ভালোবাসতো তাকে তো আর বিয়ে করা সম্ভব নয়। হতাশ হয়ে যখন সে ফিরে যাচ্ছিল তখন আমাদের দেখানো হয় দূরে দাঁড়িয়ে সুসু তার দিকেই তাকিয়েছিল। তার মানে সুসু এখনো বেঁচে আছে, আর থিয়েটার থেকে নেগেটিভ গুলো সেই চুরি করেছিল। অন্যদিকে জং বাড়িতে গিয়ে মিনশিয়ানের উপর চিৎকার করছিল। মিনশিয়ান বলে ভালোবাসা কোনো অপরাধ নয়, অপরাধ করেছে সে যে আমার ভিডিও বানিয়েছে। কিন্তু জং রেগে গিয়ে বলে তাকে রুমে আটকে রাখো, আর চারদিকে এই খবরটা ছড়িয়ে দাও যে ওই ঘটনার পর মিনশিয়ান সুসাইড করার চেষ্টা করেছে, আর এখন সে হসপিটালে ভর্তি আছে। জং এই সুযোগে অস্ত্রের ডিল আরো কম দামে বিক্রি করতে চাইছিল। জং এমন একজন মানুষ ছিল যে সবকিছু বিজনেস হিসেবেই দেখতো। এরপর আমাদের দেখানো হয় মুরং রেসিডেন্স। বাড়িতে ছিল জিনরুই, সে চিংড়ির বড় বোন, কিন্তু কথাবার্তা আর আচরণ দেখে মোটেও মনে হচ্ছিল না যে সে বেশি একটা ম্যাচিওর। আসলে সে অনেকটা বছর শহর থেকে দূরে গ্রামে বড় হয়েছে, তাই তার মধ্যে আচরণের অনেক পার্থক্য তৈরি হয়েছে। বাড়িতে মা আর ভাইয়ের আওয়াজ শুনে সে দৌড়ে যায় কি হয়েছে তা দেখতে। সবারই ধারণা ছিল এই পুরো ঘটনাটা চিংজিই করেছে, আর জিনরুও তার মায়ের মতো চিংজিকে ঘৃণা করত। সবাই মিলে তখন সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক না কেন মিনশিয়ানের সঙ্গে এঙ্গেজমেন্ট ভাঙা যাবে না, না হলে তাদের অস্ত্রের সাপ্লাই করবে কে। চিংড়ি তখন নিজের ভাইয়ের হয়ে কিছু বলতে চায়, কিন্তু তার মা সঙ্গে সঙ্গে তাকে চুপ করিয়ে দেয়। তাদের দুজনের কথা থেকে আমরা জানতে পারি আসলে চিংড়ি ছিল দত্তক নেওয়া ছেলে। সে মুরং বংশের আসল ছেলে না, তবুও তার মা তাকে বেশি ভালোবাসতো। যাই হোক, তার মা রাগ করে বলে তুমি কি তোমার বাবার মৃত্যুর কথা ভুলে গেছো? সে কত অল্প বয়সে মারা গিয়েছিল, তার তো যুদ্ধের ময়দানে মারা যাওয়ার কথা ছিল। এই সবকিছুর জন্য দায়ী তোমার ভাই চিংজি। আফসোস সে যদি আমার রক্তেরই না হতো, আর যদি হয়েও থাকে তাহলে ভালো হতো যদি কোনোদিনে জানতে না পারতাম যে জন্মের সময় সে অন্য বাচ্চার সঙ্গে বদলে গিয়েছিল। অন্যদিকে আমরা চিংজি ক্যাপাবিলিটি দেখতে পাই। সে সেই ছেলেটাকে ধরে ফেলেছিল যার সঙ্গে মিনশিয়ানের স্ক্যান্ডাল ভিডিওটা হয়েছিল। এই সেই ছেলে যার মন ভেঙে দেওয়ায় রাগের মাথায় সে ভিডিও লিক করে দিয়েছিল। ছেলেটার কোনো অনুশোচনাও ছিল না, সে স্বীকার করে হ্যাঁ ভিডিওটা আমিই চালিয়েছিলাম, কিন্তু পরে আমার কাছ থেকেও সেই নেগেটিভটা চুরি হয়ে যায়। কে করেছে সেটা আমিও জানি না। ঠিক তখনই জং মুরংদের বাসায় এসে পৌঁছায়। সে দাবি করতে থাকে আমার বোনের যে ভিডিও ছড়িয়েছে সেটা ফেক, এটা আসল না, সবটাই হলো তোমাদের আর তোমার ছেলে চিংজির ষড়যন্ত্র। তখন তারা বলে এতে আমাদের লাভটা কি? জং বলে আমাদের অপমান করা, সারা জীবন আমাদের মাথা নিচু করে রাখতে চাও। সে রাগে চিংড়ির দিকে আঙুল তুলতে চিংড়ি সঙ্গে সঙ্গে তার আঙুল চেপে ধরে মুচড়ে দেয়। এদিকে চিংজির মা এসে বলে এইসব বাদ দেন, ভিডিও লিক নিয়ে আর কোনো কথা হবে না, আমাদের এই বিয়েতে এখনো কোনো আপত্তি নেই, শুধু সময় মতো অস্ত্রের সাপ্লাই চাই, ডিল ক্যান্সেল হওয়া চলবে না। তখনই জং বলে পুরনো রেটে আর ডিল হবে না, এখন থেকে 30% বেশি দাম লাগবে, কারণ এখন আমাদের সম্পর্ক আর আগের মতো নেই। ঠিক তখনই উপর থেকে চিংজি নেমে আসে। তার হাতে ছিল একটা ব্রিফকেস, আর সেটার ভেতরে ছিল সবগুলো নেগেটিভ। যত রিপোর্টার ছবি তুলছিল সে সবার ক্যামেরা কেড়ে নিয়েছে, সবাইকে চুপ করিয়ে দিয়েছে, সবাই প্রতিশ্রুতি দিয়েছে এই ঘটনা নিয়ে একটাও শব্দ বাইরে যাবে না। তারপর চিংজি এমন ভাবে জং এর সঙ্গে বার্গেন করে যে জং নিজেই বুঝে যায় আগের রেটে ডিল রাখা আর চুপচাপ এঙ্গেজমেন্ট করে ফেলাই তাদের জন্য সব থেকে ভালো হবে, কারণ চিংজি বলেছিল মিনশি সে বয়ফ্রেন্ড তার জিম্মায় আছে। যাই হোক, এরপর জং চলে যেতেই জিনরুই চিৎকার শুরু করে দেয়। সে বলে তোমার একটুও লজ্জা নেই? তুমি কি মাকে সময়ের আগে কবর পর্যন্ত পাঠাতে চাও? তাকে শুধু টেনশনই দিয়ে যাচ্ছ। চিংজি তখন শান্তভাবে তার দিকে তাকিয়ে বলে তোমার রাগ হয়েছে, জেনে খুব ভালো লাগলো। এতটুকু বলে সে সেখান থেকে চলে যায়। এরপর চিংড়ি এসে তার ভাইকে বলে আমি জানতামই না মিনশিয়ান এমন একটা মেয়ে, তুমি যদি তাকে বিয়ে করতে না চাও আমি তোমার পাশেই থাকবো। কিন্তু চিংজি বলে এখন এইসবের আমার কাছে আর কোনো গুরুত্ব নেই। তখন চিংড়ি বলে ঠিক আছে, তাহলে কাল সময় মতো চলে এসো, আমাদের এঙ্গেজমেন্ট খুব জাঁকজমক ভাবে হতে চলেছে। পরের দিনই দুই ভাইয়েরই এঙ্গেজমেন্ট ছিল, একজনের ফ্যাং ফ্যামিলিতে আর অন্যজনের হো ফ্যামিলিতে। যদিও দুটো বিয়েই ব্যবসায়িক উদ্দেশ্যেই করা হয়েছিল। আমরা দেখতে পারি পরের দিন পুরো শহরে উৎসবের পরিবেশ, কারণ মুরং ফ্যামিলির দুই ছেলের একসঙ্গে এঙ্গেজমেন্ট। এই অনুষ্ঠানে লি বোজো আসে, সে হলো আসল লি ফ্যামিলির ছেলে, আর সেই ছেলেটাই যার সঙ্গে জন্মের সময় চিংজি এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। চিংজির আসল মা জিনজি তাকে বড় করেছেন, আর আজও তিনি নিজের আসল ছেলে চেয়ে লি বোজোইকে বেশি ভালোবাসতেন। এই ছেলেটা দুই পরিবার থেকে সমান ভালোবাসা পেয়েছিল, আর বেচারা চিংজি তার ভাগ্যে জুটেছে শুধু দুই পরিবারের ঘৃণা। জিনরুইও লি বোজিকে দেখে খুব খুশি হয়ে যায়। সে নিজের আসল ভাই চিংজির বদলে লি বোজোইকে ভাই মনে করত। সে তার পাশে গিয়ে বলে তুমি কত ভালো, আমার জন্য ফুলও নিয়ে এসেছো। আর ওই চিংজিকে দেখো, ওর তো কথা বলারও কোনো ম্যানার্স নেই। দূরে দাঁড়িয়ে চিংজি সবটাই দেখছিল। যে ভালোবাসা তার নিজের পরিবারের কাছ থেকে পাওয়ার কথা ছিল সেটাই আজ একজন আউটসাইডার পাচ্ছে। অবশেষে এঙ্গেজমেন্ট সেরেমনিও শুরু
শুরু হয়ে যায়। সবার আগে চিংজির কনেকে ডাকা হয়। ধীরে ধীরে তার ফিয়ন্সে মঞ্চের দিকে এগিয়ে আসছিল। সে ছিল মিনশিয়ান, আর তার সেই কেলেঙ্কারি কথা এখনো কেউ জানতেই পারেনি। মিনশিয়ান খুব আত্মবিশ্বাসের সঙ্গে হেঁটে এসে চিংজির পাশে দাঁড়ায়। তারপর হালকা হেসে বলে, কি বলো আমার হবু বর, তোমার কি একটুও ভয় লাগে না যদি কোনোদিন সত্যি আমি তোমাকে মেরে ফেলি? এদিকে চিংজিও তো মিনশিয়ানের বলা এইসব থ্রেড এনজয় করছিল। এরপরই ডাকা হয় চিংগুয়ের হবু স্ত্রীকে। তার নাম হলো ফ্যাং মুলান। সে মঞ্চে পা রাখতেই চিংজির মনে হয় হয়তো তার চোখ ভুল দেখছে, কিন্তু ভালো করে তাকাতেই যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে কোনো মতেই নিজের আবেগ আর রাগকে সামলানোর চেষ্টা করছিল, কারণ এই মেয়েটাই ছিল তার প্রথম ভালোবাসা রান সুসু, যে মেয়েটাকে সে এতদিন ধরে মৃত ভেবেছিল। আর আজ সে ফিরে এসেছে, কিন্তু তার প্রেমিকা হয়ে না, তার হবু ভাবি হয়ে। মুলান এসে চিংগুইর পাশে দাঁড়ায়। চিংগুই হাসতে হাসতে বলে, তোমাদের তো আজই প্রথম দেখা তাই না, যাও তোমার ভাবিকে হ্যালো বলো। চিংজির মুখ দিয়ে খুব কষ্ট করে একটা শব্দ বের হয়। সে শুধু বলে ভাবি। এই একটা শব্দ বলার সঙ্গে সঙ্গেই তার চোখের সামনে নিজের পুরো অতীত ভেসে ওঠে। আর এখান থেকেই গল্প কয়েক বছর পিছনে চলে যায়। তখন চিংজি বিদেশ থেকে নতুন নতুন ডাক্তার হয়ে দেশে ফিরেছিল, আর বেচাং শহরেই থাকার সিদ্ধান্ত নিয়েছিল। নিজের ক্লিনিকের কাছেই সে একটা ছোট্ট বাড়ি ভাড়া নেয়। এত ধনী পরিবারের ছেলে হয়ে সে একটা সাধারণ বাড়িতে থাকতে এসেছিল, তার আসল পরিচয় লুকিয়ে। কিন্তু চিংজির এসব চাকচিক্য একদমই পছন্দ ছিল না। সে শুধু এমন একটা জায়গা চাইতো যেখানে শান্তিতে থাকতে পারবে। সে সারাদিন ক্লিনিকে রুগী দেখতো, সন্ধ্যায় বাড়ি ফিরতো। এভাবেই কেটে যাচ্ছিল তার জীবন। কিন্তু কয়েকদিন ধরে সে খেয়াল করছিল তার লেটার বক্সে কিছু পুরনো চিঠি জমে আছে। সে সেগুলো বের করে পড়তে শুরু করে, আর চিঠিগুলো পড়ে তার বেশ ইন্টারেস্টিং লাগে। দেখি বোঝা যাচ্ছিল সুগন্ধি স্টেশনারিতে কোনো একটা মেয়ে এই চিঠিগুলো লিখেছে, কারণ চিঠিগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল। আর ভাষাগুলো ছিল খুবই অদ্ভুত। মনে হচ্ছিল সে যেন কারো উপর ভীষণ রাগ ঝাড়ছে, হয়তো কেউ তার কাছ থেকে টাকা ধার নিয়ে আর ফেরত দেয়নি, তাই সে সেখানে ভয়ঙ্কর সব কথা লিখেছিল। কিন্তু চিংজি মন দিয়ে পড়ার পর বুঝতে পারে এগুলো আসলে গালাগালি নয়, এর ভেতরে লুকানো আছে কিছু কোড ওয়ার্ড। আর চিংজি সেই কোডগুলো বুঝেও ফেলে। তখন সে উত্তরে লেখে, যাকে তুমি খুঁজছো সে এখানে নেই, আমি নতুন করে এখানে থাকতে এসেছি। আশা করি তুমি যাকে খুঁজছো তাকে খুঁজে পাবে, দরকার হলে পুলিশের সাহায্য নাও। এরপর আমাদের দেখানো হয় এই চিঠিগুলো লিখেছিল রান সুসু। সে ছিল একটা চিত্রশিল্পী। সে ডকের আশেপাশে বসে মানুষের স্কেচ এঁকে দিত। অনেক দূর দূর থেকে এসে মানুষ তার কাছে নিজেই স্কেচ বানাতো, কিন্তু স্কেচ করার আগে সে সবাইকে একটা ফটোই দেখিয়ে জিজ্ঞেস করত, আপনি কি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? সে আসলে লাল নামের একটা মেয়েকে খুঁজছিল। সম্ভবত সেই ছিল তার নিজের বোন। অনেক বছর ধরে এই খোঁজটাই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। যেদিন সে দেখে কেউ তার কোড ভেঙে ফেলেছে, তার চিঠির উত্তরও দিয়েছে, সে সঙ্গে সঙ্গে লেখে, তুমি আমার এইসব গোপন কোড বুঝলে কিভাবে? এরপর থেকেই শুরু হয় তাদের লেটার ফ্রেন্ড হওয়ার গল্প। তারা একের পর এক চিঠির উত্তর দিতে লাগে, আর গল্পে এমন ভাবে দেখানো হয় যেন তারা সামনাসামনি বসে কথা বলছিল। একবার চিংজি লিখেছিল, হয়তো যাকে তুমি খুঁজছো সে অনেক আগেই মারা গেছে, তুমি একই চিঠি এতগুলো অ্যাড্রেসে পাঠাও। এটা ঠিক সমুদ্রে একটা পাথর ছুঁড়ে দেওয়ার মতো। প্রতিবারই চিঠিতে এমন কিছু লেখা থাকতো যার উত্তর না দিয়ে উপায় থাকতো না। সুরো এই কথাগুলো শুনে খুব খারাপ লাগে। সে লেখে, যে মানুষটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ তাকে নিয়ে তুমি এমনটা কিভাবে বলতে পারলে? আমার বিশ্বাস সে এখনো বেঁচে আছে। সে তো চিঠি লিখতে লিখতে কান্না করে ফেলছিল। চিংজিরও খুব খারাপ লাগে। সে পরে চিঠিতে সরি লিখে ক্ষমা চায়, আর এভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে ওঠে। এদিকে সুসু জেনে গিয়েছিল চিংজি হলো একজন ডাক্তার। একদিন চিংজি চিঠিতে এমন ভাবে লিখেছিল যেন সে একটা মেয়ের সঙ্গে কথা বলছে, কিন্তু সুসু নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখতে চেয়েছিল। তাই সে লিখে, তোমার কেন মনে হলো আমি একটা মেয়ে? আমি তো ছেলে, আমি ডকে কাজ করি। এরপর নিজের পুরুষত্ব ভাব নিয়ে এমন সব বড় বড় কথা লেখে, যেমন আমার বুক এত চওড়া যে চাইলে পুরো শহরও তুলে নিতে পারি, আর আমি এতটাই পুরুষালী যে পাহাড়ও জয় করে ফেলতে পারি। এইসব পরে চিংজি হেসে লুটুপুটি খাওয়ার অবস্থা। সে এই চিঠির উত্তরে লেখে, একটা কথা ঠিক, তোমার পুরুষত্ব ভাব তোমার লেখার হাতেই বোঝা যাচ্ছে, আর সেই সুগন্ধি স্টেশনারিতেও। এখানে সে বোঝাতে চাইছিল চিংজি নিশ্চিত যে সে যার সাথে চিঠি আদান প্রদান করছে সে একজন মেয়ে। এর পরে চিঠিতে সুসু নিজের একটা স্কেচ এঁকে পাঠায়, কিন্তু স্কেচটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। সঙ্গে সে চেঞ্জিরও একটা স্কেচ এঁকেছিল। সে যেমনটা কল্পনা করেছিল চেঞ্জি দেখতে হবে, আর এই সবই ছিল তাকে একটু টিস করার জন্য। এর জবাবে চেঞ্জি লেখে, পুরুষত্ব দেখতে তো এমন না, এইসব তো শুধুই ফ্যাট, আসল মাসল দেখতে কিছুটা এমন। তারপর অ্যানাটমিতে যা যা পড়েছিল সেগুলো সুন্দর স্কেচ এঁকে তাকে পাঠিয়ে দেয়। ওগুলো দেখে সুসু লজ্জায় পুরো লাল হয়ে যায়। এভাবেই চিঠির পর চিঠি চলতে চলতে তাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে যায়। চিংজি প্রতিদিন অধীর আগ্রহে সুসুর চিঠির জন্য অপেক্ষা করত, এমনকি পোস্টম্যান আসার আগেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। একদিন সে নিজের একটা ফটো তুলে গিফট হিসেবে সুসুর কাছে পাঠিয়ে দেয়, তবে ফটো পাঠানোর
পাঠানোর পর সে খুব নার্ভাস হয়ে পড়েছিল, বারবার ভাবছিল না জানি আমার ফটো তার কাছে কেমন লাগে। কিন্তু তারপর আর সুসুর কোনো রিপ্লাই আসে না। আমরাও জানতে পারি না সুসুর কাছে তাকে কেমন লেগেছিল। যাই হোক, এরপর ধীরে ধীরে ঋতু বদলে যায়, স্নোফল হতে শুরু করে আর চিংজির অপেক্ষারও দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগে। সে প্রতিদিন লেটার বক্স খুলে দেখতো, কিন্তু সেটা সবসময় খালি থাকতো। তবুও সে কখনোই হাল ছাড়েনি, বারবার নতুন নতুন চিঠি লিখে যেত। এভাবেই 1 মাস কেটে যায়, তবুও কোনো উত্তর আসে না। তার মনে হতে লাগে হয়তো সে অন্য কোথাও চলে গেছে, অথবা আমাকে তার পছন্দ হয়নি। এই দীর্ঘ অপেক্ষার সময় তার সঙ্গী ছিল শুধু সুসুর লেখা পুরনো চিঠিগুলো। একবার তো সে সুসুর জন্য এলাকার বিখ্যাত বিস্কুটও গিফট করেছিল। আর তার কথা মনে করতেই সে একবার মিড অটম ফেস্টিভ্যালে নিজের বাড়িতে ফোন করেছিল, যে বাড়িটিকে সে নিজের বাড়ি বলে মনেই করতো না, শুধু চিংওয়েকে ছাড়া। ফোনে সে চিংওয়েকে বলেছিল, আমার জীবনে একটা মেয়ে এসেছে, খুব অদ্ভুত, খুব দুষ্ট আর খুবই চঞ্চল, কিন্তু আমার তাকে খুব ভালো লাগে। চিংজি সেই অপেক্ষা শেষ পর্যন্ত কিভাবে শেষ হয়েছিল সেটা এখনো দেখানো হয় না, আর গল্প আবারও বর্তমান সময়ে ফিরে আসে। এঙ্গেজমেন্ট শেষ হওয়ার পর চিংউই আর মুলান একসঙ্গে গেস্টদের সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু চিংজির একদমই ইচ্ছা ছিল না মিনশিয়ানের সঙ্গে কোথাও যাওয়ার। তার মন পুরোটা ভেঙে গিয়েছিল। সুসুর নতুন নাম, নতুন পরিচয় সবকিছুই তাকে অবাক করে দিচ্ছিল। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে মেয়েটাকে সে ভালোবাসতো সে আজ তার ভাবি হতে চলেছে। অনুষ্ঠান শেষ হতেই চিংউই এসে বলে, তোমার মিনশিয়ানের পাশে থাকা উচিত ছিল, একজন জেন্টলম্যান এভাবেই আচরণ করে। কিন্তু সে শুধু তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে ভাবির পরিচয় কিভাবে হলো, তুমি তাকে আদৌ কতটুকু চেনো, নিজের জীবন নিয়ে একটু ভাবো। আমার তো মনে হয় আজ তোমার পাশে যে মেয়েটা দাঁড়িয়েছিল সে মিনশিয়ানের চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। চিংউই অবাক হয়ে বলে, তুমি এমনটা কেন বলছো? ফ্যাং ফ্যামিলি আমাকে পছন্দ করেছে, তারপর নিজেরাই বিয়ের প্রস্তাব দিয়েছে। আর মুলানের সঙ্গে তো আমার অনেকদিন ধরে লেটারে কথা হয়, সে খুবই কাইন্ড একজন মানুষ। লেটারে কথা হয়, এই কথাটা শুনেই চিংজির বুকটা যেন ভেঙে যায়। সে মনে মনে ভাবতে থাকে, তাহলে যেভাবে সে আমার সঙ্গে চিঠিতে কথা বলতো, আমি ভেবেছিলাম আমি তার কাছে হয়তো স্পেশাল, কিন্তু আমি তো একাই স্পেশাল ছিলাম না, হয়তো এমন অনেক মানুষের সঙ্গে সেই চিঠিতেই কথা বলতো। চিংজি মুলানের ব্যাপারে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই মুলান সেখানে এসে হাজির হয়। সে হেসে বলে, আজ তো প্রথমবার আমার চিংজির সঙ্গে দেখা হলো, তাই তার জন্য একটা গিফট এনেছি। এই বলে সে একটা ব্রিফকেস খুলে, যার ভেতরে ছিল মিনশিয়ানের সেই স্ক্যান্ডেল হওয়া ভিডিও টেপটা। মুলান বলে, এটাই অরিজিনাল কপি, কেউ এটা চুরি করেছিল, আমার ফ্যামিলির ইনফ্লুয়েন্স ব্যবহার করে আমি এটা আবারও ফিরিয়ে এনেছি, আশা করি এই গিফটটা তোমার ভালো লাগবে। কিন্তু চিংজি খুব ভালো করেই জানতো টেপটা আসলে সেই চুরি করেছিল, আর তার আসল নামও সুসু। এরপর মুলান খুব আদর করে চিংড়ির পাশে গিয়ে বসে, এমনকি তার হাতও জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে চিংজি ভিতরে ভিতরে রাগে আগুন হয়ে যাচ্ছিল। একটা হাসি দিয়ে বলে, চিংড়ি তুমি কত ভদ্র আর নোবেল, আর আমার এই নতুন ভাবিও তোমার সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ হয়, তোমরা সত্যি মেড ফর ইচ আদার। আর আমি তো একটা নিচু মানুষ, আমার সঙ্গে ওই বদনাম হওয়া মিনশিয়াই ভালো মানায়। সে রাগের মাথায় এসব বলছিল, কারণ ছোটবেলা থেকে পরিবারের সবাই তাকে নিচু মানুষ বলেই অপমান করত। এরপরেই আমাদের কয়েক বছর আগের একটা দৃশ্য দেখানো হয়। সুসুর কাছে চিংজির ফটো পৌঁছে গিয়েছিল। ছবিটা দেখে তারও চিংজিকে খুবই ভালো লেগেছিল, কিন্তু ঠিক তখনই সে একটা গুরুত্বপূর্ণ খবর পেয়ে যায়। সে আগেই জানতো তার বোন বাইজিং শহরেই আছে, কিন্তু কোথায় আছে সে সেটা জানতো না। এবার সে সেই ইনফরমেশনটাও পেয়ে যায়। তার বোন ছিল হু ফ্যামিলির ইউ স্টেটে, কিন্তু ওই জায়গায় প্রচুর গার্ড থাকতো, কড়া সিকিউরিটি ছিল, সহজে সেখানে ঢোকা সম্ভব ছিল না। তবুও সুসু নিজের শহরে সবকিছু গুছিয়ে নিয়ে দীর্ঘ পথ বাড়ি দিয়ে বাইজিং শহরে চলে আসে। সেখানে গিয়ে সে বুঝতে পারে ই স্টেটের ভেতর ঢোকা এতটাও সহজ না। সে এক জায়গা থেকে লুকিয়ে ভেতরে তাকিয়েছিল, ঠিক তখনই সে চিংজিকে দেখতে পায়। চিংজি সেখানে কারো ট্রিটমেন্ট করতে এসেছিল। সুসু দূর থেকেই তাকে চিনে ফেলেছিল, তাই তাড়াতাড়ি একটা গাছের আড়ালে লুকানোর চেষ্টা করছিল যেন চিংজি তাকে না দেখে। কিন্তু চিংজি চোখও এড়ায় না, সে দূর থেকে হেসে বলে, জানো তুমি যদি এখন গাছ থেকে পড়ে যাও তাহলে তোমার শরীরে কোন হাড়টা ভাঙবে। এরপর একে একে সব হাড়ের নামও বলে দেয়। এতটুকু বলে সে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই সে শুনতে পায় সুসুর কণ্ঠ, সত্যি তুমি তো দারুণ ডাক্তার। কথাটা শুনে চিংজি থেমে যায়। সে অবাক হয়ে ভাবে, ও জানলো কিভাবে আমি ডাক্তার। ঠিক তখনই সুসু মনোযোগ সরে যায় আর সে গাছ থেকে নিচে পড়ে যায়। চিংজিও দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে, আর এভাবেই তাদের প্রথম সামনাসামনি দেখা হয়। দুজনকেই একসঙ্গে ভীষণ সুন্দর লাগছিল। এক মুহূর্তের জন্য তারা শুধু একে অপরের চোখের দিকেই তাকিয়েছিল। কেন জানি না চিংজির মনে হচ্ছিল এই মেয়েটাই সে মানুষ যাকে সে এতদিন ধরে খুঁজে আসছে। সে বলে, আমি তোমার চিঠির উত্তরের জন্য কত অপেক্ষা করেছি, কিন্তু সুসু কোনো কথাই বলে না। চিংজির মনে হয় হয়তো ভুল মানুষকে সে বলছে। সে ফিরে যেতে লাগে, তখনই সুসু তাকে থামিয়ে দেয়। সে বলে, আচ্ছা বলো তো আমার কোন হাড়টা ভেঙেছে? ঠিক উত্তর দিতে পারলে তোমার সব চিঠির উত্তর পাবে। এটা শুনে দুজনের হাড় ভাঙার কথা ভুলে যায়, বরং দুজনে
দুজনের মুখের হাসি ফুটে ওঠে। এরপর চিংজি সুসুকে নিজের সঙ্গে নিয়ে যায়। তার হাত পায়ে ব্যথা লেগেছিল, সে নিজেই তার ট্রিটমেন্ট করতে থাকে। চিংজি জিজ্ঞেস করে, তুমি কাকে খুঁজছিলে? বাইচিং এ এসে কি তাকে খুঁজে পেয়েছো? আর আমাকে চিনলে কিভাবে? সুসু প্রথম প্রশ্নের কোনো উত্তরই দেয় না, হয়তো সে এটা গোপনে রাখতে চেয়েছিল। চিংজি তার কাছে জোর করে না, তবে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয়। তার পকেটে এখনো চিংজির ফটো ছিল। সে বলে, তোমার মুখ আর তোমার মুখের এই ছোট্ট তিলটা, এগুলো তো সহজে ভুলে যাওয়া যায় না। ফটোর পিছনে সে কয়েকটা সুন্দর লাইনও লিখেছিল। সেগুলো পড়তেই চিংজির বুক ধরফর করতে শুরু করে। সে বুঝে যায় সুসুর মনেও তার জন্য ঠিক একই অনুভূতি আছে। এরপর শীতের রাতে দুজনে একসঙ্গে বসে সুইট পটেটো খেতে লাগে। ওই এলাকায় শীত অনেক দীর্ঘ সময় থাকতো, আর সেদিনও স্নোফল হচ্ছিল। গল্প করতে করতে সুসু বলে, জানো আমার ফ্যামিলি জেন্তিয়ান ফ্লাওয়ার চাষ করে। তুমি আমার ট্রিটমেন্ট করেছো, তার বদলে আমিও তোমাকে এই ফুল লাগানোটা শেখাতে পারি। চিংজি হেসে বলে, সত্যি? আমাদের এলাকায় তো এই ফুল জন্মানো খুবই কঠিন আর বিরল। তখন সুসু বলে, আমার টিপস মেনে চললে আর কঠিন হবে না। চিংজিও হেসে বলে, তাহলে আমারও একটা উইশ আছে, আমি তোমাকে ট্যাঙ্গো ডান্স শেখাবো। এভাবেই তারা খুব সুন্দর সময় কাটাতে লাগে। আর দেখতে দেখতে 2 মাসও কেটে যায়। সুসুর হাত পায়ের সব আঘাতও পুরোপুরি সেরে যায়। একদিন চিংজি ক্লিনিকে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন সুসু বলে, স্নোফল তো থেমে গেছে, আমিও এখন এখান থেকে চলে যাব। অনেকদিন ধরে তোমার বাড়িতে গেস্ট হয়ে আছি। চিংজির ভীষণ ইচ্ছা হচ্ছিল তাকে থেকে যেতে বলতে, কিন্তু কোন সম্পর্কের অধিকার নিয়ে সেটা বলবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তবুও সে বলে, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করো, এত তাড়াহুড়া করে যাওয়ার কি আছে। এরপর নিজের ছাতাটা তার হাতে দিয়ে বলে, আজ রাতে আমার একটা ইম্পর্টেন্ট সার্জারি আছে, ফিরতে দেরি হতে পারে। কিছুক্ষণ পরই স্নোফল থেমে যায়। সুসু নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সে কয়েকজনের কথা শুনে ফেলে। সেদিন রাতে পাওয়ার সাপ্লাইতে সমস্যা হবে, ফলে পুরো এলাকায় ব্ল্যাক আউট হবে। এটা শুনে সে চিন্তায় পড়ে যায়। তাহলে চিংজি সার্জারি কিভাবে শেষ করবে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে চিংজিকে সাহায্য করবে। এদিকে সার্জারি চলার মাঝখানে হঠাৎ সব লাইট নিভে যায়। ঠিক তখনই অপারেশন থিয়েটারের কাছের দেয়ালের বাইরে অনেক মানুষ এসে দাঁড়ায়। তাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় চিংজি চিকিৎসা করেছিল। সবাই হাতে ক্যান্ডেল নিয়ে এসেছিল, যার ফলে চারপাশটা আলোয় ভরে যায়। আর সেই আলোতে চিংজি সফলভাবে সার্জারিটা শেষ করতে পারে। লোকগুলো তখন বলছিল, সুসু আমাদের সবার কাছে গিয়ে অনুরোধ করেছিল যেন আমরা আপনাকে সাহায্য করতে এখানে আসি। অপারেশন শেষ করে চিংজি দৌড়ে বেরিয়ে পড়ে। মার্কেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াতে লাগে। বারবার সুসুর নাম ধরে ডাকছিল, কিন্তু ভিড়ের মধ্যে কোথাও তাকে খুঁজে পায় না। অন্যদিকে সুসু তাকে দেখতে পেয়েও থামে না। একবার তার ইচ্ছে হচ্ছিল ফিরে দাঁড়ানোর, কিন্তু সে নিজেকে আটকে দেয়। তবে শেষ পর্যন্ত ভাগ্য তাদের আবারও দেখা হওয়ারই লেখা ছিল। ঠিক তখনই লাইট ফিরে আসে। আলো জ্বলে উঠতেই চিংজি চোখে পড়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকা সুসু। সে দৌড়ে তার কাছে যায়, সবার আগে গিয়ে বলে, আজ তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ। তারপর একটা ছোট্ট গাছ দেখিয়ে বলে, দেখো জেন্তিয়ান ফ্লাওয়ারের প্রথম চারা আমি আমার এক বন্ধুর কাছ থেকে এনে ফেলেছি। এবার তুমি আমাকে শেখাবে কিভাবে এতে ফুল ফোটাতে হয়। এরপরে একটু থেমে বলে, আমি সকালেই তোমাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি, কারণ নিজের ফ্যামিলি থেকে সে কোনোদিনও ভালোবাসা পায়নি। জীবনে এই প্রথমবার কাউকে এতটা কাছের মনে হচ্ছিল। ভালোবাসা অনুভূতিগুলো তার ভেতরে ধীরে ধীরে ফুলের মতো ফুটতে শুরু করেছিল। এদিকে রান সুসুরও তো খুব ইচ্ছে হচ্ছিল থেকে যেতে, কিন্তু সঙ্গে সঙ্গে তার নিজের মিশনের কথা মনে পড়ে যায়। সে আবারও চলে যেতে উদ্যত হয়। চিংজি তাকে থামিয়ে বলে, আমি জানি তোমার নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে, তোমার এমন কিছু কাজ আছে যেটা তুমি আমাকে বলতে চাইছো না, তবুও আমি চাই তুমি থেকে যাও। ঠিক তখনই আবারও স্নোফল হতে শুরু হয়ে যায়। আর সুসু তো বলেছিল একবার স্নোফল থেমে গেলে সে চলে যাবে। এখন যেহেতু আবারও স্নোফল শুরু হয়েছে, তাই তাকে থেকে যেতেই হলো। আর স্নোফল দেখে চিংচির মুখে একটা বড় হাসি ফুটে ওঠে। সে এগিয়ে এসে সুসুকে কিস করে। এভাবে সে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়। এরপর গল্প আবারও বর্তমান সময়ে ফিরে আসে। এসব পুরনো স্মৃতি তখন সুসুর মনে ভেসে উঠছিল। সে মনে মনে বলছিল, চিংজি আমাকে ক্ষমা করে দিও, আমি আবারও তোমার সামনে ফিরে এসেছি, আবারও তোমার মন ভেঙেছি, কিন্তু এসবের পিছনে আমার নিজেরও একটা বড় কারণ আছে। ঠিক তখনই চিংজি তার পিছনে এসে দাঁড়ায়। সে তাকে মুলান নয় সুসু বলে ডাকে। সুসু বলে, আমি এই নামে তো কাউকেই চিনি না। তখন চিংজি সেই জিনতিয়ান ফ্লাওয়ার দেখিয়ে বলে, এটাও কি তোমাকে কিছুই মনে করিয়ে দেয় না? কিন্তু সুসু এখনো সবকিছু অস্বীকার করা অভিনয় করছিল। এইবার চিংজি নিজেকে আর সামলাতে পারে না। সে সুসুকে কাছে টেনে নেয়, তারপর হঠাৎ তাকে কিস করে। সে বলে, মনে আছে আমাদের প্রথম কিস? এটাও ঠিক তেমনই। এইবারও কি তোমার কিছুই মনে পড়ছে না? আর কত অভিনয় করবে? এই কথা শুনে সুসুর সজোরে তাকে একটা জোরে চড় মারে। চিংজি বলে, তাহলে তুমি আসলে আমার সামনে নিজের মৃত্যুর নাটক করেছিলে, তারপরে সে আমার ভাইয়ের জীবনে ঢুকে পড়েছ। তুমি জানো তোমার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি। এরপরে সে নিজের ফ্লাওয়ার গার্ডেনে চলে যায়। সে তো এতদিন বিশ্বাস করতো সুসু মারা গেছে। তার স্মৃতিতে সে এমন সব ফুল লাগিয়েছিল যেগুলো এই এলাকায় জন্মানোর খুব কঠিন ছিল। সবটাই সে করেছিল সুসুর
সুসুর ভালোবাসার জন্য। তার মনে পড়ে যায় এই ফুল চাষ করাও তো সুসুই তাকে শিখিয়েছিল। তাদের একসঙ্গে লাগানো ছোট্ট গাছটায় তখন ছোট ছোট কুড়ি ধরতেও শুরু করেছিল। তারা দুজনে ভেবেছিল খুব শীঘ্রই এতে ফুল ফুটবে। ঠিক সেই সময়েরই আরেকটা স্মৃতি মনে পড়ে। একদিন চিংজি সুসুকে বলেছিল ফ্যামিলিতে একটা ব্যাংকেট আছে, তুমি কি আমার সঙ্গে যাবে? মনে হচ্ছিল সুসু যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে তার সঙ্গে সেই অনুষ্ঠানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে বারবার মিস্টার হুর দিকেই তাকিয়েছিল। মিস্টার হু ছিলেন মিনশিয়ানের বাবা। কিছুক্ষণ পর হঠাৎ মিস্টার হুর মৃতদেহ পাওয়া যায়। চিংজি দৌড়ে সেখানে যেতে সবাই তাকে ধরে ফেলে। তাদের ধারণা ছিল মিস্টার হুকে চিংজি হয়তো মেরে ফেলেছে। তারা বলে তোমার সঙ্গে যে মেয়েটা এসেছিল সেও তো উধাও হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা দুজন একসঙ্গে এই কাজটা করেছো। তারপর তাকে বন্দি করে রাখা হয়, ভীষণ মারধরও করা হয়, আর জিজ্ঞেস করা হয় সত্যিটা বলো, ওই মেয়েটা কোথায়? সেই তো মিস্টার হুকে মেরেছে, তুমি তার সঙ্গী তাই না? শেষ পর্যন্ত তাকে 3 দিনের সময় দেওয়া হয়, যে করে হোক সেই মেয়েকে খুঁজে বের করার জন্য। চিংজি বাড়ি ফিরে আসে। প্রথমেই তার চোখে পড়ে তাদের লাগানো গাছটায় একটা ফুল ফুটেছে। তারপর সে পুরো শহর ঘুরে সুসুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার খোঁজ মেলে না। শেষে সে নিজের লোকদের তদন্তে পাঠায়। তারা সুসুর শহরে গিয়ে জানতে পারে সেখানে সুসু নামের কোনো মেয়েই কোনোদিন ছিল না। চিংজি অবাক হয়ে ভাবে তাহলে তার পুরো পরিচয়টাই কি মিথ্যে ছিল? কয়েকদিন পর তার লোকেরা একটা গুড নিউজ নিয়ে তার কাছে আসে। তারা জানায় সুসুকে নাকি ট্রেন স্টেশনে দেখা গেছে। চিংজি সঙ্গে সঙ্গে স্টেশনে ছুটে যায়, চলন্ত ট্রেনে উঠে পড়ে। সে সুসুকে ডাকতে সুসু ভয় পেয়ে যায়। সে ভেবেছিল নিশ্চয়ই চেংজি তার উপর খুব রাগ করবে, কিন্তু না, চেংজি তাকে জড়িয়ে ধরে আর খুবই চিন্তিত হয়ে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? তারপর সেই জেন্তিয়ান ফ্লাওয়ার দেখিয়ে বলে দেখো আমাদের দুজনের যত্নে ফুলটা অবশেষে ফুটেছে। সুসু চোখে তখন পানি, তবুও সে নিজেকে শক্ত রাখে। সে বলে আমি তোমাকে ব্যবহার করেছি শুধু ওই ফ্যামিলিতে পৌঁছানোর জন্য। এতদিন তোমার সঙ্গে যে ভালোবাসা অভিনয় করেছি সবটাই মিথ্যে ছিল। এখন কি আমার প্রতি তোমার ঘৃণা হচ্ছে না? তুমি রাগ করছো না কেন? এই বলে সে চেংজির দিকে একটা গান তাক করে। এত কিছুর পরও চেংজি শান্ত ছিল। সে শুধু একটা প্রশ্নই করে, এতদিন ভালোবাসা অভিনয় করতে করতে একবারের জন্য কি সত্যি সত্যি আমাকে ভালোবাসোনি? সুসু চোখ বয়ে শুধু পানি ঝরছিল। সে ধীরে ধীরে গানটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। এরপর বলে মনে করবে আমি কোনোদিন তোমার জীবনে আসিনি। এই কথাটা বলে সে নিজেকে গুলি করে দেয়। চিংজি নিজের চোখের সামনে তাকে পড়ে যেতে দেখে। এই ভয়ঙ্কর দৃশ্যটাই সে বছরের পর বছর ভুলতে পারেনি। এরপর বহু বছর সে জেলেই কাটিয়েছে। এইসব স্মৃতি নিয়ে রাত কেটে সকাল হয়ে যায়। সে জেন্তিয়ান ফ্লাওয়ার এক সময় তার সব থেকে প্রিয় ছিল, আজ সেগুলোই তার কাছে বিষের মতো লাগছিল। সে একটা লাইটার বের করে, তারপর নিজের হাতে পুরো ফ্লাওয়ার গার্ডেনে আগুন লাগিয়ে দেয়। যে বাগানটা সে এত ভালোবাসা আর যত্ন নিয়ে তৈরি করেছিল আজ সেটার আর কোনোই মূল্য নেই, কারণ এই ফুলগুলো তো শুধু তাকে পূর্ণ কষ্টের কথাই মনে করিয়ে দিচ্ছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার পর সে সেই ছায়ার ভেতর দিয়ে হেঁটে চলে যেতে লাগে। মনে মনে শুধু একটা কথাই ভাবছিল, তোমার আসল চেহারা আমি সবার সামনে এনে ছাড়বো। আমার সব হিসাব আমি একদিন ঠিকই মিটিয়ে নিব। এর পরের দৃশ্যে দেখা যায় জিন রুই তার মায়ের সঙ্গে বসেছিল। এখানেই জানা যায় তাদের মা এখনো তার স্বামীকে ভীষণ মিস করে। আজও প্রতিদিন তার স্মৃতিগুলো দেখে আর তার জন্য প্রার্থনা করে। এদিকে সে জিন রুইকে নোবেল ফ্যামিলির মেয়েদের মতো আচরণ করা শেখাচ্ছিল, কিভাবে কথা বলতে হয়, কিভাবে অ্যাটিটিউড মেনে চলতে হয়, আর কোন কোন নিয়ম অবশ্যই ফলো করতে হয়, এই সবই বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু জিন রুই এসব শেখার বদলে হঠাৎ করেই তার হবু ভাবির কথা বলতে শুরু করে। বলে এই মুলান এখনো এলো না কেন? ও কি জানে না আজই ওর এখানে এসে সবকিছু দেখাশোনা করার কথা? আপনি এখন আমাকে যে এটিকিউড শিখাচ্ছেন আমার মনে হয় না তার মধ্যে সেগুলোরও কিছু আছে। মানে একদম টিপিক্যাল ননাসের মতো করছিল। এদিকে পুরো পরিবারই অপেক্ষা করছিল কবে তাদের নতুন বউ এই বাড়িতে এসে উঠবে। ঠিক তখনই মুলান আসার আগে এক সুন্দরী মহিলা সেখানে এসে পৌঁছায়। সে ইংরেজিতে কথা বলছিল, কিন্তু আসলে সে ছিল জার্মান। সে এসেছিল এখানে আগে থেকে সব চেক করতে, মুলানের থাকার জন্য এই জায়গাটা ঠিক আছে কিনা। তার সঙ্গে ছিল মাত্র 2-4টা সুটকেস। এটা দেখে জিন রুই মজা করে বলে বাহ, নোবেল ফ্যামিলির মেয়ে হয়ে এতটুকু জিনিসপত্র নিয়ে এসেছে। তার কথা শুনে জার্মান মহিলাটাও হেসে ফেলে। কিছুক্ষণ পর জিন রুই যখন রাস্তা ছেড়ে দেয় তখন দেখা যায় আসল জিনিস তো এখনো আসেইনি। মুলানের বিশাল বিশাল লাগেজ একের পর এক ভেতরে ঢুকছিল। সেগুলোর মধ্যে ছিল অসংখ্য দামি অ্যান্টিক আর রেয়ার কালেকশন, এমনকি ছিল পেইন্টিং যা দেখে জিন রুই হেসে বলে এগুলো তো অসম্পূর্ণ। পরক্ষণে সে নিজেই সবার সামনে অপদস্থ হয়ে যায়, কারণ সে জানতোই না যে ওগুলো কতটা রেয়ার অ্যান্টিক ছিল। উপরে দাঁড়িয়ে চিংচিও পুরো দৃশ্যটা দেখছিল। সে মনে মনে ভাবছিল সুসু আমাদের বাড়িতে উঠছে আর এমন ধুমধাম করে আসছে যেন মনে হচ্ছে নিশ্চয়ই আবার নতুন কোনো ষড়যন্ত্র করতে এসেছে। অন্যদিকে দেখানো হয় চিংইউকে। সে তখন নিজের অফিসে ছিল। আসলে সে একটা অ্যাভিয়েশন স্কুল চালাতো। এই স্কুল চালাতে তার অনেক ফান্ডিং আর নোবেল ফ্যামিলিতে সাপোর্ট দরকার ছিল। ওপেনিং সেরেমনিতে শহরের অনেক নামী পরিবারই ইনভাইট করেছিল, কিন্তু বড় 2-3টা পরিবার নানা অজুহাতে আসতে রাজিই ছিল না। এতে করে চিংউই খুবই চিন্তায় পড়ে যায়। চিং
চিংউই যখন এসব নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে সোসো সবটা শুনে ফেলে। আসলে সে তার জন্য খাবার নিয়ে এসেছিল। সে বলে, তোমার পরিস্থিতি তো দিন দিন বেশ কঠিন হয়ে যাচ্ছে, জানি না এত কিছু কিভাবে ম্যানেজ করছো, তবে অন্তত নিজের খাবারের দিকে তো খেয়াল রাখো। ঠিক তখনই চিংজিও সেখানে এসে হাজির হয়। সে বলে, আমার ভাবি তো দেখছি অনেক বড় লোক, ওর এত সম্পদ দেখে আমার বোন পর্যন্ত হিংসা করতে শুরু করেছে। মজার ব্যাপার হলো তুমি আমার বোনকে ঠিক সেভাবে বিরক্ত করো যেভাবে আমি করি। এই একটা জায়গায় অন্তত তুমি আর আমি একই রকম। এরপর সে চিংউইকে সরিয়ে দিয়ে বলে, ভাইয়া একটু সরে দাঁড়াও, আপনার কত শত্রু আছে আপনি জানেনও না, খাবারে যদি বিষ মিশিয়ে দেয়। এই বলে সে নিজেই আগে খাবারটা টেস্ট করতে শুরু করে। খাবার খেয়ে তার খুবই ভালো লাগে। সে মজা করে বলে, তাহলে তো আমাকে প্রায় অফিসে আসতে হবে আপনার ভাগের খাবার চুরি করতে। সুসু যখন চলে যাচ্ছিল চিংজি তাকে থামিয়ে বলে, আমরা তো এখন ফ্যামিলি মেম্বার, আমিও সেই বাড়িতেই যাচ্ছি যেখানে আপনি যাচ্ছেন, চলেন আমি আপনাকে লিফট দিয়ে দেই, রাস্তায় গল্পও হবে, একে অপরকে একটু ভালো করে চেনাও যাবে। দুজন একসঙ্গে গাড়িতে রওনা হয়। কিছুক্ষণ পরই বৃষ্টি হতে শুরু হয়। তখন চিংজি আবারও তাকে খোঁচা দিতে শুরু করে। শেষবার এনগেজমেন্ট পার্টির পর যা হয়েছিল তখন সুসু বলে, এই প্রথম আর শেষবার আমি তোমাকে ক্ষমা করলাম, এই ব্যাপারে কাউকে কিছু বলবো না, কারণ আমার মনে হয়েছে তুমি তখন নেশার মধ্যে ছিলে। সুসু তখন অভিনয় করে যাচ্ছিল যেন সে সুসু নামের কাউকে চেনেই না। চিংড়ি তখন জিজ্ঞেস করে, তুমি কি কোনোদিনও বাইচিং শহরে গিয়েছিলে? সুসু সঙ্গে সঙ্গে বলে, কখনোই না। তখন চিংচি বলতে শুরু করে, ওখানে আমার একজন খুব স্পেশাল ফ্রেন্ড হয়েছিল, কিন্তু পরে সেই পৃথিবী ছেড়ে চলে যায়। তোমার কি মনে হয় মৃত মানুষ আবারও ফিরে আসতে পারে? সুসু বলে, কখনোই না। চিংচি ঠান্ডা গলায় বলে, আর যদি কোনোদিন ফিরে এসেও থাকে আমি নিশ্চিত করব আমি তাকে আবারও নরক পর্যন্ত পৌঁছে দেই, কারণ তার জন্যই আমাকে 3 বছর জেল খাটতে হয়েছে। সে আসলে সুসুকেই পরোক্ষভাবে থ্রেট দিচ্ছিল, কিন্তু সুসু হার মানার পাত্রী নয়। সে বলে, যারা মরেও ফিরে আসতে পারে তাদের নরকে পাঠানো এতটা সহজ হবে বলে তোমার মনে হয়? আমরা দেখতে পাই বাড়ি ফিরে চিংজি একা বসে চেস খেলছিল, কিন্তু আসলে সে চেস খেলছিল না, সে নিজের মাথায় সুসুর বিরুদ্ধে চাল সাজাচ্ছিল। সে বুঝে গিয়েছিল সুসু কোনো প্রস্তুতি ছাড়া ফিরে আসেনি, সে পুরো পরিকল্পনা করে এখানে এসেছে। সেই সময় বাইচিং এর হু ফ্যামিলি পার্টিতে যারা কাজ করছিল আর যারা রান সুসুকে দেখেছিল তাদের সবাইকে একে একে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ আর সেখানে নেই, না কোনো সার্ভেন্ট না কোনো রিলেটিভ। আর সেদিন পার্টিতেও সুসু বেশিরভাগ সময় সবার আড়ালেই ছিল, তাই মাত্র 2-1 ছাড়া কেউ তাকে ঠিকমতো দেখেওনি। তবে একজন বাটলার ছিল, সে সুসুকে খুব ভালোভাবেই দেখেছিল, কিন্তু পরে একটা ভুলের জন্য হু ফ্যামিলি তাকে অনেক দূরের এলাকায় নির্বাসনে পাঠিয়ে দেয়। চিংজি সঙ্গে সঙ্গে আদেশ দেয়, যাও ওই বাটলারকে খুঁজে নিয়ে আসো, আর ভাই যে পার্টি দিচ্ছে সেখানে আমি তাকে নিয়ে যাব, ওটাই হবে আমার নতুন ভাবির জন্য প্রথম গিফট। তারপর মনে মনে ভাবে, আমার লক্ষ্য শুধু তোমাকে হারানো নয়, তোমার চারপাশে সবাইকে তোমার বিরুদ্ধে দাঁড় করানো, শেষ পর্যন্ত তুমি চেকমেট হয়ে যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়, চিংজির সব থেকে বড় কষ্ট শুধু 3 বছর জেল খাটা ছিল না, তার থেকে বড় যন্ত্রণা ছিল হু ফ্যামিলি টর্চার আর পরে জেলে নির্যাতন। এসবের কারণে তার হাত মারাত্মকভাবে আহত হয়ে গিয়েছিল। এখন সে আর সার্জারি করার অবস্থায় নেই, তার ক্যারিয়ার পুরো নষ্ট হয়ে গেছে। কয়েকদিন পর অ্যাসিস্ট্যান্ট সে বাটলারকে খুঁজে নিয়ে নাজাং শহরে নিয়ে আসে। তারা ট্রেনে এসেছিল। সেদিন স্টেশনে প্রচন্ড ভিড় ছিল, কারণ সবার প্রিয় ওপেরা স্টার হাইটাং সেদিনই শহরে এসেছে। অসংখ্য ফ্যান তাকে ঘিরে দাঁড়িয়েছিল অটোগ্রাফ নেওয়ার জন্য। এই ভিড়ের মধ্যে সেই বাটলারটাও সেখানে আটকে যায়। হাইটাং ভুল করে ভেবেছিল সেও তার ফ্যান, তাই জোর করে তাকেও একটা অটোগ্রাফ দিয়ে দেয়। এরপর অ্যাসিস্ট্যান্ট কোনোভাবে বাটলারকে ভিড় থেকে বের করে নিয়ে যায় আর বলে, তোমাকে একটা পার্টিতে যেতে হবে, সেখানে হু ফ্যামিলিও থাকবে, তুমি শুধু একটা মেয়েকে চিনে দিবে। ঠিক তখনই বাটলার বুঝতে পারে তার ওয়ালেট হারিয়ে গেছে। তার সন্দেহ হয় এই ওপেরা স্টারই সেটা চুরি করেছে। পথে এক পুলিশ অফিসারকে সে অভিযোগ জানায়। চারপাশে সবাই ভাবছিল লোকটা নিশ্চয়ই পাগল, কিন্তু অফিসার বিষয়টা গুরুত্ব দেয়, সে ভিড় সরিয়ে দেয়। ঠিক সেই সুযোগে ওপেরা স্টার পালিয়ে যায়। ফ্যানরা সবাই তার পিছনে ছুটছিল আর সেও তাদের এড়িয়ে পালাচ্ছিল। ঠিক তখনই অফিসার তার কাছে পৌঁছে যায়। হাইটাং দৌড়ে এসে অফিসারের একদম কাছাকাছি দাঁড়িয়ে পড়ে, এমনকি তার পিছনে লুকিয়ে যায়। হাইটাং মিষ্টি করে বলে, একটু আমাকে লুকিয়ে রাখেন, নইলে এই ফ্যানরা তো আমাকে জীবন্তই খেয়ে ফেলবে। তাকে দেখে মনে হচ্ছিল সে নিজের সৌন্দর্য নিয়ে অফিসারকে মুগ্ধ করার চেষ্টা করছে। সে বলে, যদি তুমি আমার ফ্যান হও অটোগ্রাফ দেওয়ার জন্য আমার কাছে পেন নেই, এই নাও। এই বলে নিজের রুমাল বের করে তাতে লিপস্টিকের ছাপ দিয়ে অফিসারকে দিয়ে দেয়। এরপর জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি শুধু অটোগ্রাফ নেওয়ার জন্য আমার পিছনে এসেছো? অফিসার বলে, না, একজনের ওয়ালেট হারিয়েছে, আমার মনে হয় আপনি সেটা চুরি করেছেন। সবসময় গরিবরাই চুরি করে এমন তো নয়, অনেক ধনী মানুষও আমি চুরি করতে দেখেছি। এটা শুনে হাইটাং অভিনয় করতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যেই তার চোখে বড় বড় পানি চলে আসে। সে বলে, এই নাও, এখনই আমাকে সার্চ করো। সে এমন আচরণ করছিল যে সুতাসাপটা অফিসার তো লজ্জায় সেখান থেকে পালাতে চাইছিল। আর সত্যি বলতে বাটলারের সন্দেহ ঠিক ছিল, সেই ওয়ালেটটা হাইটাংই চুরি করেছিল, কারণ সে নিশ্চিত হতে চেয়েছিল
এই বাটলারই সেই লোক যাকে চিংজি খুঁজে এনে নিজের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে পাঠিয়েছে। এরপর সে ফোনে সুসুকেও পুরো রিপোর্টটা দিয়ে দেয়। সে সুসুকে সরাসরি কিছু না বলে কোড ওয়ার্ডে কথা বলছিল। সে বলে পার্টির জন্য বুকেট আনতে বলেছিলাম, খেয়াল রেখো যেন কোনো নষ্ট ফুল না থাকে, আর যদি থাকে তাহলে তার শিরকটাই কেটে দিও। ঠিক তখনই চিংজি তার কথা শুনে ফেলে। সে হেসে বলে, বাহ, পার্টির জন্য বেশ বড়সড় প্রস্তুতি নিচ্ছ দেখছি। আমার তরফ থেকেও কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর দেখানো হয় হাইটাং একটা স্নাইপারের ব্যবস্থা করে ফেলেছে। ট্রাফিকে অ্যাসিস্ট্যান্টের গাড়ি আটকে যেতেই সে পিছনের সিটে বসা লোকটাকে গুলি করে উড়িয়ে দেয়। আর কিছুক্ষণ পর সুসুর কাছে একটা কল আসে। সে গুরুত্বপূর্ণ একটা খবর পায়। সঙ্গে সঙ্গে কিচেনে গিয়ে বলে, আমি একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি, কিছু ইনগ্রিডিয়েন্ট আনতে বাইরে যেতে হবে, তার মধ্যে একটা হলো পাপায়া। চিংজিও সব শুনে ফেলেছিল। সে বলে, আমাদের এখানে ভালো পাপায়া পাওয়া যায় না, তুমি যেটাকে পাপায়া বলে ভাবছো সেটা আসলে নয়। আমি অ্যাসিস্ট্যান্টকে বলবো সে আসল পাপায়া নিয়ে আসবে। এখানে বোঝা যায় ওরা দুজনেই কোড ওয়ার্ডে কথা বলছে। আর চিংজি এখানে বোঝাতে চাইছে আসল বাটলারকে অন্য একটা একই গাড়িতে আগে সরিয়ে নেওয়া হয়েছে। যে গাড়িতে গুলি করা হয়েছিল সেখানে কোনো মানুষই ছিল না, শুধু কুশন রাখা ছিল। অর্থাৎ সুসুকে চিনতে পারা বাটলার এখনো নিরাপদে আছে, আর সে পার্টির সময় মতোই হাজির হবে। চিংজি এরপর কিচেন থেকে সবাইকে বের করে দেয়। তারপর সুসুর দিকে তাকিয়ে বলে, সুসু আগের মতো বলে, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই চিংজি তার হাতের পিছনে লুকিয়ে রাখা ছোট্ট নাইফটা ধরে ফেলে। সুসু সেলফ ডিফেন্সের জন্য ওটা লুকিয়ে রেখেছিল। চিংজি তারই বহু আগের বলা একটা কথা মনে করিয়ে দেয় আর বলে, একটার পর একটা সব স্মৃতির ভেতর দিয়ে আমি আবারও তোমার কাছে ফিরে আসবো। এরপর সে অর্ডার দেয়, আজকের পার্টি খুবই গুরুত্বপূর্ণ, বাড়ির বউকে আজ বাড়িতেই থাকা উচিত, বাড়ির বাইরে যাওয়ার কথা ভাববেও না। আর এরই মধ্যে দিয়ে এই পাতটাও এখানেই শেষ হয়ে যায়। তোমাদের এই পাতটা আর এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না। ভালো লাগলে বেশি বেশি ভালোবাসা দিও, তাহলে আমি খুব শীঘ্রই এর দ্বিতীয় পার্টটা নিয়ে হাজির হব। মুরং রেসিডেন্সে একটা ডিনারের আয়োজন করা হয়। এটি ছিল একটা ছোট্ট অনুষ্ঠান যেখানে শহরের সব সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, যেন তারা শুধু এভিয়েশন স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতি না থাকেন, বরং সেটিকে প্রচারও করেন। তবে সেদিন নিরাপত্তা ছিল আগের চেয়ে অনেক বেশি কঠোর। সব গাড়িকে অনেক দূরেই থামিয়ে দেওয়া হয়েছিল। এটি দেখে চেং ইউ অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? কারণ ভেতরে ঢোকার অনুমতি পেয়েছিল মাত্র একটি গাড়ি, আর সেই গাড়িতে ছিল বাটলার লি। তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভেতরে নিয়ে আসা হয়েছিল, কারণ তার প্রাণে হুমকি ছিল। পুরো নিরাপত্তার ব্যবস্থার দায়িত্বে ছিল চেংজি নিজে। এই জন্য চেঙ্গুর ভাই যখন তাকে জিজ্ঞেস করে এইসবের মানে কি, তখন চেঙ্গিউ বলে, এমনটা করার পিছনে অবশ্যই আমার ভাইয়ের কোনো না কোনো কারণ আছে। অন্যদিকে চেংজি ভেতরে ঢুকে দেখে সুসু রান্নাঘরে দাঁড়িয়ে খাবার তৈরি করছিল। সে এগিয়ে গিয়ে সুসুর গায়ে একটা এপ্রন পরিয়ে দেয়, একেবারে ঠিক সেইভাবে যেভাবে তারা একসময় তার ভাই চাঙের বাড়িতে একসঙ্গে রান্না করত। তবে অন্য কোনো শেফ যেন এই দৃশ্য না দেখে, তাই সে রান্নাঘরের সব কর্মচারীকে বলে, যেই এখন পিছনে ফিরবে তার চৌকি আমি একদম উগড়ে দিব। এরপর সে সুসুকে শেষবারের মতো একটা সুযোগ দেয়। সে বলে, স্বীকার করে নাও যে তুমি সুসু, আর কত জেদ করবে? কিন্তু সুসু তো কিছুতেই তা মানতে চায় না। তখন চিংজি তাকে জানালার বাইরে দেখিয়ে বলে, ওই দেখো বাটলার লি, মৃত্যু নিজেই তোমার দরজায় এসে দাঁড়িয়েছে। এরপর সে সুসুকে টেনে নিয়ে যায়, তবে সামনের পথ দিয়ে নয়, পিছনের বাগান ঘুরে গাছের আড়ালে নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আবারও বাটলার লিকে দেখায়। তারপর সে সুসুর সামনে দুটো পথ খোলা রাখে। প্রথম পথ হলো, আজই হো পরিবার তোমাকে ধরে নিয়ে যাবে। তাদের নির্যাতন কতটা নির্মম হতে পারে সেটা তোমার কোনো ধারণাই নেই। আমার সামনে হাঁটু গেড়ে দয়া ভিক্ষা চাওয়া। কিন্তু সুসু তখন শান্ত গলায় বলে, আমাকে মারার জন্য তুমি কি এতটাই মরিয়া হয়ে পড়েছ? ঠিক আছে, আমিও প্রস্তুত। তবে এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে একবার আমার রুমে গিয়ে দেখো, সেখানে তোমার জন্য একটা উপহার রাখা আছে। এই কথা শুনে চিংজি হতবাক হয়ে যায়। সে দৌড়ে সুসুর ঘরে যায়। সেখানে গিয়ে দেখে সেই ফুলটি আজও খুব যত্ন করে রেখে দেওয়া হয়েছে, যেটা তারা দুজনে মিলে একসঙ্গে লাগিয়েছিল। এটাই সেই ফুল যেটা মৃত্যুর আগে চিংজু সুসুর হাতে তুলে দিয়েছিল। এর মানে তার সবকিছুই মনে আছে, আর সত্যি সে সুসু। এইটা বুঝতে পেরেই চিংজির চোখে একদম পানি চলে আসে। ঠিক তখনই বাড়ি থেকে চিৎকার শোনা যায়, মুলান নাকি পানিতে পড়ে গেছে। অর্থাৎ সুসুর জীবন এখন বিপদের মুখে। চিংজি এটা বুঝতে পেরে এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় আর তাকে পানি থেকে তুলে আনে। কিছুক্ষণ আগে বাটলার লি সুসুকে এক ঝলক দেখে ফেলেছিল, তবে সে তখনও তাকে ভালোভাবে চিনে উঠতে পারেনি। তাই বাটলার যেন এবারও তার মুখ দেখতে না পারে, সেজন্য চিংজি সুসুর মুখ আড়াল করে রাখে। সে সবার উদ্দেশ্যে বলে, একটা মেয়ে এভাবে ভেজা অবস্থায় আছে, ও খুব অস্বস্তিতে পড়েছে, আপনারা দয়া করে তার দিক থেকে চোখ ফিরিয়ে নিন। এরপর সে সুসুকে ভেতরে নিয়ে যায়। চিংজি নিজেও বুঝতে পারছিল তার নিজের
সঙ্গে আসলে কি হচ্ছে। একদিকে সে সুসুর উপর প্রতিশোধ নিতে চাইছিল, অন্যদিকে তাকে মৃত্যুর মুখে পড়তে দেখার শক্তিও তার ছিল না। সে যতই নিজেকে পাথরের মতো কঠিন বানানোর চেষ্টা করছিল, ততই যেন তার মন নরম হয়ে যাচ্ছিল। তবুও কোনোভাবে নিজেকে সামলে নিয়ে আবারও কঠোর হওয়ার চেষ্টা করে। সে সুসুর ঘরে এসে বলে, আজ তুমি বেঁচে গেছো, কিন্তু এটা ভেবে না যে তোমার সঙ্গীদের নিয়ে আবারও নতুন কোনো পরিকল্পনা করতে পারবে। কিন্তু সুসু আসলে তার কোনো সঙ্গীকেই ফোন করছিল না, সে তো আসলে ফোন করছিল একজন ডাক্তারকে। সেই ডাক্তারটি ছিল অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের একজন নামকরা বিশেষজ্ঞ। সুসু আসলে তাকে ডেকে আনতে চেয়েছিল যাতে চেংজির হাতে চিকিৎসা করানো যায়, কারণ একটু আগেই তাকে কোলে করে আনার সময় সে চেংজির হাতে আঘাতটা দেখে ফেলেছিল। তখন চেংজি বলে, আমার ব্যাপারে এত মাথা ঘামানোর চেষ্টা করো না, আমি নিজেই একজন ডাক্তার, আমি খুব ভালো করেই জানি আমার হাত কতটা সুস্থ হতে পারে। যাই করো না কেন, এই হাত দিয়ে আমি আর কখনোই সার্জারি করতে পারবো না, আমার ক্যারিয়ার শেষ, তাই চিকিৎসা করিয়ে আর কোনো লাভ হবে না। এরপর সে বলে ওঠে, সার্জারি করতে না পারলেও বন্দুক চালাতে কিন্তু এখনো বেশ ভালোই পারি। আসলে তার হাতের এই অবস্থা হয়েছিল ও পরিবারের সেই নির্যাতনের কারণে। তারা ইচ্ছে করেই তার হাতের এই অবস্থা করেছিল যাতে সে আর সার্জারি না করতে পারে। চেঞ্জির কাছ থেকে এই কথাগুলো শুনেই সসু চোখ ভরে ওঠে অশ্রুতে। তখন চেঞ্জি বলে, তোমার এতে কি আসে যায়, আমি অক্ষম হয়ে গেল তোমার কি, তুমি আমার কে? সুসু সঙ্গে সঙ্গে বলে, আমি কান্না করছি তাতেই বা তোমার কি, আমাকে কান্না করতে দাও। এরপর সে বলে, আগে তো তুমি এতটা রাগী ছিলে না, তোমার স্বভাব কতটা বদলে গেছে। চেঞ্জি হেসে বলে, যে মানুষ 3 বছর কারাগারে কাটিয়ে ফিরে আসে তার স্বভাব কি আর আগের মতো আনন্দ ভরা থাকতে পারে? সুসু খুব কষ্ট নিয়ে বলে, আমি দুঃখিত। কিন্তু ঠিক তখনই চেঞ্জি তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে আর বলে, তোমার একটা সরি কি সবকিছুর জন্য যথেষ্ট? তুমি কি আমার সেই 3টা বছর ফিরিয়ে দিতে পারবে আর আমার হাত দিয়ে আগের মতো ঠিক করে দিতে পারবে? এরপর সুসু ধীরে ধীরে নিজের চুলের ক্লিপ খুলে ফেলে। সে চেঞ্জির হাত ধরে বলে, ঠিক আছে, তাহলে আমাকে শেষ করে দাও, তোমার প্রতিশোধও পূরণ হয়ে যাবে। এই দৃশ্য দেখে চেঞ্জির চোখের সামনে ভেসে ওঠে বহু বছর আগে সেই মুহূর্তগুলো। সেদিনও তো সুসুর হাতে একটা বন্দুক ছিল, চেঞ্জির হাতেও বন্দুক ছিল, আর সুসু জোর করে সে বন্দুক নিজের দিকে ঘুরিয়ে গুলি চালিয়ে দিয়েছিল। সেই ভয়ঙ্কর দৃশ্য আরেকবারও সহ্য করার ক্ষমতা চেঞ্জির ছিল না। সে সঙ্গে সঙ্গে নিজের হাত ছাড়িয়ে নেয় আর তার রাগ যেন আরো বেড়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সে বলে, আমার ধৈর্যের আর পরীক্ষা নিও না, চুপচাপ থাকো, আর যদি আরেকটা চালাকি করো তাহলে বাটলার লি যে কোনো সময় তোমাকে দেখে চিনে ফেলবে, তারপর সে বাটলার সবকিছু হো পরিবারকে জানিয়ে দিবে, তাই চুপচাপ আমার পাশেই থাকবে, আমি যেমনটা বলবো ঠিক তেমনটাই করবে। অন্যদিকে ঝোংও সেদিন সে পার্টিতে উপস্থিত ছিল। সে গিয়ে মিংশিয়ানকে জানায়, তোমাদের পুরনো বাটলার আজ এখানে এসেছে, যাকে তোমরা বের করে দিয়েছিলে। চেঞ্জি তাকে নিয়ে এসেছে, মনে হচ্ছে কাউকে শনাক্ত করার জন্যই তাকে এখানে আনা হয়েছে। এই কথা শুনেই মিংশিয়ানের মাথায় সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে বলে, তাহলে নিশ্চয়ই সে বাটলার আমার বাবার আসল খুনিকে চিনতে পেরেছিল। সে কে? সে কি কাউকে চিনতে পেরেছে? চেঞ্জি আসলে কি ষড়যন্ত্র করছে, কার সঙ্গে হাত মিলিয়েছে? যাই হোক, আমি সব সত্য তার মুখ থেকে বের করে ছাড়বো। এরপর কোনোভাবে সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বাটলার লিকে রাখা হয়েছিল। তার সঙ্গে হো পরিবারের লোকেরাও ছিল। তারা সবাই জোর করে বাটলার লিকে নিজেদের সঙ্গে নিয়ে যায়। মিংশিয়ান বলে, আমরা এখনই মুরং রেসিডেন্সে যাব, দেখব সেই মানুষটাকে যাকে শনাক্ত করার জন্য তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে সেদিন মুরং পরিবার তাদের পূর্বপুরুষদের স্মৃতিস্তম্ভে গিয়েছিল। সেখানে পরিবারের দাদা দাদিদের স্মৃতিফলক ছিল। সবাই সেখানে পূজার প্রস্তুতি নিচ্ছিল। চেঞ্জির বাবা মারা যাওয়ার কষ্টটা তার মা কখনোই ভুলতে পারেনি, আর সেই রাগে সবটাই সে চেঞ্জির উপর ঝেড়ে ফেলতো। আজও তার ব্যতিক্রম হয় না। চেঞ্জি একপাশে একেবারে বাইরের মানুষের মতো চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক তখনই বাটলার লিকে নিয়ে সেখানে এসে হাজির হয় মিংশিয়ান। বাটলার লি ভেতরে ঢুকতে সেখানে দাঁড়িয়ে থাকা সুসু তাড়াতাড়ি নিজের মুখ ঢেকে ফেলে। এখানে এসেই মিংশিয়ান প্রথমেই চেঞ্জিকে অপমান করতে শুরু করে। সে তাকে নানা রকম অপমানজনক কথা বলে আর বলে, তোমার এত বড় সাহস হলো কিভাবে আমার পুরনো বাটলারকে এখানে নিয়ে আসার, যাকে আমরা বের করে দিয়েছিলাম। এই কথা শুনে চেঞ্জির মা ছেলের পক্ষ নেওয়ার বদলে উল্টো মিংশিয়ানের পক্ষ নেয়। এমনকি জিন্ড্রিও তখন চেঞ্জিকে বকাচকা শুরু করে। চেঞ্জি মিংশিয়ানকে শান্ত গলায় বলে, এটা আমাদের পূর্বপুরুষদের স্মৃতিস্রোত, এখানে দাঁড়িয়ে কোনো নাটক বা বিশৃঙ্খলা করো না, প্রতিটি পরিবারে একটা সম্মান আছে, যদি আমিও তোমাদের বাড়িতে গিয়ে এমন আচরণ করি তখন কেমন লাগবে? কিন্তু মিংশিয়ান উল্টো তাকে বিদ্রুপ করে হেসে বলে, তুমি তো দুইটা পরিবারের সন্তান, তাই না? অথচ মজার ব্যাপার হলো কোনো পরিবারই তোমাকে নিজের মানুষ বলে মনে করে না। বলো তো কে আছে যে তোমাকে নিজের কাছে রাখতে চায়? আমি তো দয়া করে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। এই সময় চেঞ্জি মায়ের উচিত ছিল ছেলের পক্ষ নেওয়া, কিন্তু সে সেটা না করে একদম চুপ হয়ে থাকে। এমন সময় কেউ কিছু না বললেও সুসু ঠিক
ঠিকই সামনে এগিয়ে আসে। একটুও দ্বিধা না করে সে মিংশিয়ানের গালে জোরে একটা চড় বসিয়ে দেয়। কিছুক্ষণ আগেও সে নিজের মুখ লুকিয়ে রেখেছিল। চিনচি অবাক হয়ে জিজ্ঞেস করে, সবার সামনে আসার সাহস তোমার হলো কি করে? সুসু আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তুমি নিজেই যখন আমাকে রক্ষা করছো তাহলে আবার আমার কিসের ভয়? এদিকে আমরা খেয়াল করতে পারি বাটলার লি সুসুকে দেখেছিল ঠিকই, কিন্তু কিছু বলার আগে চিংচির লোকেরা তাকে ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। শুধু বাটলারই নয়, মিংশিয়ান যে বডিগার্ডদের নিয়ে এসেছিল তারাও একে একে হঠাৎ উধাও হয়ে যায়। এরপর চেংইউ সামনে এগিয়ে আসে। সে সরাসরি নিজের বন্দুক বের করে মিংশিয়ানকে হুমকি দেয় আর বলে, আজ শুধু বন্দুকটা দেখালাম, ভবিষ্যতে যদি আরো একবার এমন কিছু করার সাহস দেখাও তাহলে এই বন্দুক শুধু দেখানো হবে না, গুলিও চলবে। শেষ পর্যন্ত মিংশিয়ান সেখান থেকে চলে যায়, কিন্তু পরে চেংচির মা নিজের সব রাগ চেংচির উপর ঝাড়তে শুরু করে। সে বলে, নিশ্চয়ই এসব উল্টাপাল্টা কাজ তুমিই করেছ, তোমার কারণে আজ আমাকে আমাদের পূর্বপুরুষদের সামনে অপমানিত হতে হলো, এখনই হাঁটু গেড়ে বসো। এরপর শাস্তি দেওয়ার জন্য সে একটা ভারী জিনিস চেংচির দিকে ছুঁড়ে মারে। ঠিক তখনই সুসু ছুটে এসে তার সামনে দাঁড়িয়ে যায়। চেংচি বেঁচে গেল আঘাতটা সুসুর গায়ে লাগে, ফলে সুসু আহত হয়ে যায়। তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়ার পর সে চুপচাপ বসেছিল। ঠিক তখন চেংজু তার কাছে আসে। সুসু চেংজির ফিয়ন্সেকে উদ্দেশ্য করে বলে, আমি জানি তুমি সব সময় তোমার ভাইকে রক্ষা করতে চাও, কিন্তু মায়ের সামনে তোমার কোনো কথাই চলে না, আর আমি শুধু এই বাড়ির বড় বউ হিসেবে নিজের দায়িত্বটাই পালন করেছি, ব্যাস, আর কিছু না। এর কিছুক্ষণ পর চেংজি সেখানে এসে পৌঁছায়। তার হাতে ছিল কিছু চিনির প্রলেপ দেওয়া মিষ্টি ফল, কারণ তার আজও মনে আছে চাঙ্গের বাড়িতে থাকাকালীন সুসু যখনই ওষুধ খেত তখন পরে অবশ্যই এই ধরনের মিষ্টি ফল খেত। এটা দেখে তো সুসুর মন ভীষণ নরম হয়ে যায়। এত বছর পরেও চেংচি সবকিছু মনে আছে, এই ভাবনাটাই তার মন ছুঁয়ে যায়। তার বুকের ধুকবুকানি বেড়ে যায়, মনে হচ্ছিল যেন সে প্রতিশোধ নয়, ভালোবাসাকেই বেছে নিবে। কিন্তু ঠিক তখনই অতীতের ভয়ঙ্কর স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। দেখা যায় তার উপর এবং তার সঙ্গে থাকা অনেক মেয়ের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। সেই অন্যায়ের প্রতিশোধ নিতেই সে এতদিন ধরে এত বড় পরিকল্পনা করে এসেছে। সে মনে মনে বলে, আমি এত দূর চলে এসেছি, এখন ভালোবাসার জন্য নিজের লক্ষ্য থেকে সরে যেতে পারি না। ঠিক তখনই আরো একটা খারাপ খবর আসে। জানা যায় মিংশিয়ান চিংজি বাড়ি থেকে ফেরার পর থেকেই নিখোঁজ, তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ওদিকে হো পরিবারের সবাই বলতে শুরু করে, এর পিছনে নিশ্চয়ই চেংজির হাত আছে। চেংজির মা আর জিন রুই তো এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিলেন। তারা চেংজিকে বলতে শুরু করে, তুমি তার উপর প্রতিশোধ নিয়েছো, তাকে তুমিই নিখোঁজ করেছো তাই না? এমন নোংরা কাজ শুধু তুমিই করতে পারো। ও যদি তোমার উপর একটু রাগ দেখিয়েই থাকে তাই বলে তাকে অপহরণ করার কি দরকার ছিল? এই অভিযোগ শুনে চেংজির ভীষণ খারাপ লাগে। সে মনে মনে ভাবে, একবারও আমাকে কিছু জিজ্ঞেস না করেই এত বড় একটা অভিযোগ করে দিলে। সে নিজের মায়ের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তার কথা শেষ হবার আগেই তার মা তাকে সজোরে একটা চড় মেরে বসে। সেদিন সেখানে বোজিও উপস্থিত ছিল, যাকে কিনা চেংজির মা নিজের আসল ছেলে থেকেও বেশি ভালোবাসেন। বাইরে এসে বোজি চেংজিকে বুঝিয়ে বলার চেষ্টা করে। সে বলে, উনি তোমার মা, কখনো একটু কঠিন কথা বললে সেটা সহ্য করে নিও। উনার মুখটা একটু কড়া কিন্তু মনটা খুবই নরম। চেংজি তখন সেখান থেকে চলে যাচ্ছিল। বোজি তাকে খেয়ে যেতে বলে, কিন্তু চেংজি মৃদু হেসে বলে, লি পরিবার আর মোরং পরিবার দুটো পরিবারে হয়তো তোমার হতে পারে, কিন্তু আমার তো কোনো বাড়িই নেই। অন্যদিকে আমরা দেখতে পারি সুসু তার গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে বাটলার লিকে নিরাপদে তার নিজের শহরে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই খবর শুনে সে অনেকটাই নিশ্চিন্ত হয়। এরপরই সে নিজের পরবর্তী চাল চালতে শুরু করে, কারণ সে ভালোবাসার বদলে প্রতিশোধকেই বেছে নিয়েছিল। ঠিক তখনই চেংজি তার কাছে আসে। সুসু তাকে একটা পোশাক দেখায়। এটাই ছিল সেই পোশাক যেটা মিংশিয়ান তাদের এঙ্গেজমেন্টের সময় পরেছিল, কিন্তু এখন সেটি ছেঁড়া ফাটা ও একেবারে নষ্ট অবস্থায় ছিল। ওই পোশাক দেখে সহজে মনে হয় যেন সোসোই মিংশিয়ানকে অপহরণ করেছে। সে এবার চিংজিকে সরাসরি হুমকি দিয়ে বলে, বাটলার লিকে আমার সামনে এনেছিলে তাই না? তোমার উচিত ছিল না তাকে নিজের হাতেই ছেড়ে দেওয়া, আমাকে ব্ল্যাকমেল করার জন্য তাকে নিজের কাছে রাখা উচিত ছিল। কিন্তু এখন দেখো তোমার ফিয়ন্সের কি অবস্থা আমি করতে পারি। আজ শুধু তার কাপড়ের এই অবস্থা হয়েছে, কাল তার নিজেরও একই পরিণতি হতে পারে, তাই সাবধান, আমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। এটা ছিল চেংজির উদ্দেশ্যে সুসুর পক্ষ থেকে একটা স্পষ্ট সতর্কবার্তা। অর্থাৎ সুসু যাই করুক না কেন সে যেন তার কাজে হস্তক্ষেপ করার চেষ্টা না করে। অন্যদিকে বসলির কাছে তার বাবার ফোন আসে। মিস্টার লি এর মুখ তখনও দেখানো হয়নি, তবে তিনি চাইছিলেন চেংইউ যে এভিয়েশন স্কুল খুলেছে সেটা যেন কোনোভাবে সফল না হয়। তিনি আরো চাইছিলেন হো পরিবারের পক্ষ থেকে যেন স্কুলটিকে কোনো অস্ত্র সরবরাহ না করা হয়, এমনকি বিয়ের যৌতুক হিসেবে যে 5টি বিমান দেওয়ার কথা ছিল সেগুলো যেন না দেওয়া হয়, কারণ এতে তাদের নিজের
পরিবারের ব্যবসার বড় ক্ষতি হতে পারে। এরপরই প্রথমবারের মতো আমাদের সামনে সুসুর পুরো টিমকে দেখানো হয়। তার সঙ্গে ছিল অনেক মেয়ে, প্রত্যেকেই ছিল নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ দক্ষ। সুসু এমন একটি দল গড়ে তুলেছিল যেখানে সবাই একই লক্ষ্য নিয়ে কাজ করছিল। তাদের প্রত্যেকের অতীতে ভয়ঙ্কর নির্যাতনের ইতিহাস ছিল, এমন কিছু ঘটেছিল যার ক্ষত তারা আজও ভুলতে পারেনি। তাই নিজেদেরকে শক্তিশালী করে তারা একে একে সেসব মানুষদেরকে নিজেদের পথ থেকে সরিয়ে দিচ্ছিল যারা তাদের জীবনের সর্বনাশ করেছিল। তারা সবাই তখন বলছিল উদ্বোধনী অনুষ্ঠানটা যে কোনো মূল্য হতেই হবে, কারণ একসময় তারা যে এতিমখানায় ছিল সেখানে সান নামের একজন আয়া ছিল। সে ছিল ভীষণ নিষ্ঠুর একজন নারী, এখন সে আত্মগোপনে রয়েছে। কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে তারও আসার কথা, আর তাকে হত্যা করার এটাই তাদের একমাত্র সুযোগ ছিল। তাকে মেরে ফেলতে পারলেই তারা নিজেদের প্রতিশোধ সম্পন্ন করতে পারবে। এদিকে দুবার হুমকি পাওয়ার পর মিংশিয়া নিরাপদে বাড়ি ফিরে এসেছিল। সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। তাই সবাই ধরে নিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের জন্য হো পরিবার নিশ্চয়ই তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিমানগুলো দিয়ে দিবে। কিন্তু ঠিক তখনই একটা ফোন আসে যেখানে জানানো হয় হো পরিবার বিমান দিতে অস্বীকার করেছে। তবে এর পিছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ ছিল না, আসল কারণ হলো তাদের সরবরাহকারী প্রতিষ্ঠানই শেষ মুহূর্তে বিমানগুলো আটকে দিয়েছে, ফলে তাদেরও আর কিছুই করার ছিল না। কিন্তু বরাবরের মতো সব দোষ এসে পড়ে চেংজির ঘাড়ে। সে তখন শান্তিতে বসে খাবারও খেতে পারছিল না, তার মা তাকে খেতেও দিচ্ছিলেন না, বরং আবারও ঝগড়া করতে শুরু করেন। সে বলে আরো কষ্ট দাও মিংশিয়ানকে, অনেক কষ্টে আমাদের পরিবারটা আবারও স্থির হচ্ছিল, এখন দেখো আমরা আর বিমান পাবো না। চেংজিও এবারও চুপ করে থাকে না, সে পাল্টা বলে তাহলে কি বুঝবো, আপনার কাছে বিমানের দাম নিজের ছেলের চেয়েও বেশি, আমার মূল্য কি তাহলে এতটুকুই? আপনি তো আমাকে বিয়ে দিয়ে যেন বিক্রি করে দিয়েছেন, আমার কি কোনো মূল্যই নেই? চেঙ্গিও সবসময় মতো এবারও এগিয়ে এসে তাদের মাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে সুসু শেষ পর্যন্ত জানতে পারে যে বিমানগুলোর সরবরাহ বন্ধ করানোর পিছনে আসলে চেংজিরই হাত রয়েছে। সে সঙ্গে সঙ্গে চেংজির কাছে গিয়ে বলে তোমার ভাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ, যদি বিমানগুলো না আসে তাহলে পুরো অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যাবে। চেংজিও তো অনেক চালাক ছিল, সে সঙ্গে সঙ্গে তার কথার আসল অর্থ বুঝে ফেলে। এরপর সে মুচকি হেসে বলে তাহলে ব্যাপারটা এই, তোমার আসলে বিমান নিয়ে কোনো চিন্তা নেই, তুমি শুধু চাও অনুষ্ঠানটা যেন যে কোনো ভাবেই হোক, কারণ সেই অনুষ্ঠানেই তোমার কোনো গুরুত্বপূর্ণ মিশন শেষ করার পরিকল্পনা আছে, তাই তো? এরপর দেখানো হয় চেংজির সন্দেহ তো একদমই ভুল ছিল না। যে ব্যক্তি বিমানগুলো সরবরাহের দায়িত্বে ছিল সে চেংজির খুব ঘনিষ্ঠ বন্ধু। একসময় চেংজি তার প্রাণ বাঁচিয়েছিল, তাই চেংজি যাই বলবে সেই সরবরাহকারী ঠিক সেটাই করবে। ঠিক তখনই সুসু সেই জাহাজে এসে পৌঁছায়। সেখানে চেংজি আগে থেকে উপস্থিত দেখে তার সব সন্দেহ নিশ্চিত হয়ে যায়। সে চেংজির কাছে অনুরোধ করে দয়া করে তোমার ভাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানটা নষ্ট করো না। চেংজি তখন ঠান্ডা গলায় বলে আচ্ছা, আমার ভাইয়ের জন্য যদি তোমার এতই চিন্তা হয় তাহলে আমার সামনে হাঁটু ঘেড়ে বসো। এক মুহূর্ত দেরি না করে সুসু সত্যি হাঁটু ঘিরে বসতে রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই চেংজি সাথে সাথে তাকে থামিয়ে দেয়। সে সুসুকে টেনে ধরে রাগ ভরা কণ্ঠে বলে এইসবই তুমি চেংজির জন্য করছো তাই না? তুমি কি আমার ভাইকে এতটাই ভালোবাসো? তাহলে আমাদের অতীত, আমাদের ভালোবাসা, সেগুলোর কি কোনো মূল্য ছিল না? ঠিক তখনই সুসু তাকে একটা প্রস্তাব দেয়। সে বলে যদি বিমানগুলো সময় মতো পৌঁছে যায় তাহলে 3 বছর আগে আসলে কি ঘটেছিল সেই পুরো সত্য আমি তোমাকে জানিয়ে দিব। মিস্টার হোর মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল সেগুলো খুলে বলবো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। সুসু চলে যাওয়ার পর চেঞ্জি ভীষণ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন তার বন্ধু তার কাছে এসে বলে তুমি তো চেয়েছিলে সে তোমার সামনে মাথা নত করে ক্ষমা ভিক্ষা করুক, কিন্তু যখন সত্যি সে সেটা করতে গেল তখন তুমি নিজেই সেটা তাকে করতে দিলে না। তারপর সে দীর্ঘশ্বাস ফেলে বলে ভালোবাসা জিনিসটা সত্যিই কত জটিল তাই না? এরপর দেখা যায় সুসু তখনও শহরে ফিরে পৌঁছায়নি। ঠিক সেই সময় আকাশের উপর দিয়ে একসঙ্গে 5টি বিমান উড়ে আসতে দেখা যায়। চেংইউ শেষ পর্যন্ত বিমানগুলো পাঠিয়ে দিয়েছিল। এই দৃশ্য দেখে পুরো শহর অবাক হয়ে যায়। এরপরে অ্যাভিয়েশন স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের দিন চলে আসে। সেদিন সেখানে শহরের অনেক নামকরা ও অভিজাত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঠিক তখনই চেংজি লক্ষ্য করে তার ভাই চেঙ্গুর পাশে সুসু খুব আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তার ভিতরে হিংসার আগুন জ্বলে ওঠে। চেঙ্গিও তখন চেংজিকে বলে তোমাকে ধন্যবাদ, তোমার কারণে আজ এই বিমানগুলো সময় মতো এসেছে। তুমি তো সরবরাহকারীকে রাজি করিয়েছ। কিন্তু চেংজি হেসে বলে না, আমাকে ধন্যবাদ দেওয়া দরকার নেই, ধন্যবাদ তো ভাবিকেই দেওয়া উচিত। তোমার জন্য বিমানগুলো আনতে সে নিজে গিয়ে লড়াই করেছে, এমনকি অপমানও সহ্য করেছে। আজ বুঝলাম সত্যিকারের ভালোবাসা কাকে বলে। সে ইচ্ছে করে কথাগুলো খোঁচা দিয়ে বলছিল, আর সুসু কোনো জবাব না দিয়ে সবকিছু নীরবে সহ্য করে যায়। ঠিক তখনই সেখানে ওপেরা গায়িকা হাইথ্যাংকের প্রবেশ হয়। আবারও হাইথ্যাংকের সঙ্গে সে পুলিশ অফিসারও দেখা হয়। আসলে সে পুলিশ অফিসারই ছিল বৌচি। যদিও সে একটা প্রভাবশালী পরিবারের সন্তান, তবুও দেশের সেবা করার জন্য সে পুলিশ অফিসার হিসেবেই কাজ করছিল। আজও
তাদের দেখা হওয়ার মুহূর্তটা ছিল একেবারে নাটকীয়। দুজনকে দেখে মনে হচ্ছিল ভবিষ্যতে হয়তো তাদের দুজনেরই একটা জুটি তৈরি হবে। এরপরই সেখানে একজন প্রবীণ ব্যক্তি এসে উপস্থিত হন। সে ছিলেন জংয়ের দাদু। তার নাম ছিল হুশ, আর তিনি ছিলেন পুরো হো পরিবারের প্রধান। যদিও তিনি হুইল চেয়ারে বসেছিলেন, মাথার সব চুলই সাদা হয়ে গেছে, তবুও তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল সে কতটা নিষ্ঠুর আর ভয়ঙ্কর স্বভাবের মানুষ হতে পারে। সবার সঙ্গে তার পরিচয় করে দেওয়া হলে জানা যায় সে শহরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। কিন্তু সে যখন সুজুর কাছে এগিয়ে আসে তখন সুজুর চোখের সামনে একের পর এক পুরনো স্মৃতি ভেসে ওঠে। একসময় হুশ একটি এতিমখানা পরিচালনা করত, আর সেই এতিমখানায় সে ছোট ছোট মেয়েদের উপর ভয়াবহ নির্যাতন চালাতো। সুসুও ছিল সেই নির্যাতিত মেয়েদেরই একজন। আর তাকে দেখা মাত্রই সুসু ভীষণ নার্ভাস হয়ে পড়ে। মনে হচ্ছিল তার বহু বছরের চাপা ট্রমা যেন আবারও জেগে উঠেছে। এমনকি সে ঠিকমতো হুশের সঙ্গে হাতও মিলাতে পারছিল না। আর চেঙ্গিও খুব সূক্ষ্মভাবে সুসুর এই পরিবর্তনটা লক্ষ্য করে। সুসুর মনে হচ্ছিল আজও হুসুর চোখে সেই আগের মতোই হিংস্রতা আর বিকৃত লালসা রয়ে গেছে। এরপর হুশ চেঙ্গির সঙ্গে দেখা করে বলে, তোমার হাতেই তো আমাদের পরিবারে একজনের রক্ত লেগে আছে। তারপরে দেখো শেষ পর্যন্ত মিংশিয়ানের বিয়েই তোমার সঙ্গে ঠিক হয়েছে। ভাগ্য সত্যি কি অদ্ভুত বিচার করেছে। জানি না ওর বাবা পরপরায় বসে আজ খুশি হচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন। চেঞ্জিও সঙ্গে সঙ্গে বলে, কেন, আপনি নিজেই সেখানে গিয়ে জেনে আসলেই তো পারেন। চেঞ্জির এমন স্পষ্ট জবাব শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে ন্যানি স্যানকেও দেখা যায়। সে এতিমখানার কয়েকজন শিশুকে নিয়ে এসেছিল। আজ তাদের দিয়ে মঞ্চে একটা পরিবেশনা করানো হবে। এরপর সে উপলক্ষে অনুদান সংগ্রহ করা হবে। বেচারা বাচ্চাগুলো ভয়ে কাঁপছিল। তাদের মুখে আতঙ্ক স্পষ্ট ফুটে উঠেছিল। তাদের অবস্থা দেখে সত্যি মায়া লাগছিল। কিন্তু বাইরে থেকে সবাই বলছিল, বাহ কি ভদ্র আর শান্ত বাচ্চাগুলো। কিন্তু এই বাচ্চাদের আসল সত্যতা তো সুসু খুব ভালো করেই জানতো, কারণ একসময় তার সঙ্গে ঠিক এমনটাই ঘটেছিল। অনুষ্ঠান শুরু হওয়ার আগে মঞ্চের পিছনে বাচ্চারা যখন নিজেদের প্রস্তুত করছিল তখন সুসু সেখানে যায়। বাচ্চাদের দেখে তার ভীষণ কষ্ট হয়। সেখানে তার দেখা হয় ন্যানি সানের সঙ্গেও। এই ন্যানি সানি ছিল হুশের সব অপরাধের সমান অংশীদার। সে বাচ্চাদের উপর অকথ্য নির্যাতন চালাতো, এমনকি হুশে বিকৃত লালসার শিকার বানাতেও সে তাকে সাহায্য করত। তবে আজ সুসু আর দলের মূল লক্ষ্য হুশ ছিল না, কারণ হুশ ছিল অনেক বড় শত্রু। আজ তাদের প্রথম টার্গেট ছিল ন্যানি সান। বাচ্চাগুলোর অসহায় মুখ দেখে সুসুর মন আরো ভারী হয়ে ওঠে। ঠিক তখনই সেখানে চেংজি এসে পৌঁছায়। সে বলে, সবাই ভাবছে বাচ্চাগুলো খুব শান্ত আর ভদ্র, কিন্তু আমি মানুষের মন পড়তে পারি। ওরা ভদ্র বলে চুপ নেই, ওরা আসলে ভয় পেয়ে চুপ হয়ে আছে। এরপর বাচ্চারা মঞ্চে নিজেদের পরিবেশনা করে। উপস্থিত সবাই খুব খুশি হয়ে তাদের অভিনন্দন জানায়। ঠিক তখনই ওপেরা গায়িকা হাই থ্যাঙ্কো মঞ্চে ওঠে। এদিকে এরই মধ্যে ন্যানি স্যানকে এমন কিছু খাওয়ানো হয়েছিল যাতে তার পেটে সমস্যা শুরু হয়, আর সে অনুষ্ঠান ছেড়ে বাইরে যেতে বাধ্য হয়। পরিকল্পনা মতো ঠিক সেটাই ঘটে। আর বাইরে বেরোতেই তাকে হত্যা করার জন্য সুসু প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল। কিন্তু ঠিক সেই সময় চিংজি এসে তাকে থামিয়ে দেয়। ইচ্ছে করে সে অপেরা গায়িকাকে বলে, আজ আমার ভাবি আপনাদেরকে গান শোনাবে, আর এই পরিবেশনাটি আমি আমার ভাই আর ভাবিকে উৎসর্গ করছি। এমন একটা মুহূর্তে সুসুরও আর কিছুই করার থাকে না, তাকে সেখানেই বসে থাকতে হয়। তবে কিছুক্ষণ পর আবারও সুসু সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। চিংজি তাকে আটকাতে চাইলেও শেষ পর্যন্ত সে বেরিয়ে যেতে সক্ষম হয়। সে তখনও ন্যানি স্যানকে শেষ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। ঠিক সেই সময় তার এক সঙ্গীর কাছ থেকে একটা বার্তা আসে। বার্তায় লেখা ছিল, তাদের দলের সদস্য তাসিয়া মাস্টার হুশের বিমানে একটা বোমা বসিয়ে দিয়েছে। সুসু সবাইকে আগে সতর্ক করে দিয়েছিল, আজকের অনুষ্ঠানে আমাদের লক্ষ্য থাকবে শুধু একজন। কিন্তু মনে হচ্ছে তার এক সঙ্গী হুশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে সে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেলেছে। ঠিক এমন সময় সেখানে একজন নারী পাইলট এসে উপস্থিত হয়। পাইলটের ইউনিফর্মে তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছিল, আর সে ছিল চ্যাংইউর অ্যাভিয়েশন স্কুলের প্রথম নারী পাইলট। তাকে দেখে হুশের চোখে লালসা ফুটে ওঠে, আর মুখে এক বিকৃত হাসি দেখা যায়। সে নারী পাইলটকে বলে, আমাকে সম্মান জানাতে এক গ্লাস ড্রিঙ্ক খাওয়াও, কিন্তু সে ভদ্রভাবে সেটা প্রত্যাখ্যান করে দেয়। এরপর বলে, আর কিছুক্ষণের মধ্যেই তো আমাকে আপনার বিমান চালাতে হবে, আর আমার মনে হয় না আপনি একজন মাতাল পাইলটের সঙ্গে ভ্রমণ করতে চাইবেন। ঠিক তখনই চেংইউ সেখানে এসে বলে, দুঃখিত, তার বদলে আমি আপনাকে ড্রিঙ্ক করে দিচ্ছি। মাস্টার হুশ অনুষ্ঠান শেষ হওয়ার আগে ফিরে যেতে চেয়েছিলেন, তাই তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে বিমানে
তুলে দেওয়ার জন্য নারী পাইলট সেখানে অপেক্ষা করছিলেন। সে শুধু হাত বাড়িয়ে পথ দেখাতে চেয়েছিল, কিন্তু সে বৃদ্ধ হুশ সুযোগ নিয়ে তার হাতই শক্ত করে ধরে বসে, এমনভাবে ধরে রাখে যেন ছাড়তেই চাইছিল না। কিন্তু সুসু তো জানতো সেই বিমানের ভিতরে একটা বোমা রয়েছে, তাই সেও দ্রুত সেখানে পৌঁছে যায়। কোনো মতে সবাই মিলে বৃদ্ধের হাত থেকে নারী পাইলটকে মুক্ত করে। এরপর সুসু একটা অজুহাত দেখিয়ে বলে, আপনার এই বিমানে ভ্রমণ না করাই ভালো হবে। আমাদের পাইলটরা এখনো এই বিমানটির সঙ্গে পুরোপুরি পরিচিত নয়। তার থেকে ভালো হবে আপনি যদি আমাদের পুরনো বিমানেই যাত্রা করেন। ঠিক তখনই চেনজি সেখানে এসে বলে, কেন? এই বিমানটা আমিই চালাবো। চেনজিও একজন দক্ষ পাইলট ছিল, কারণ তাদের পরিবার বহু বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত ছিল। এই কথা শুনে মাস্টার হুশ বসে পড়ে আর বলে, তোমরা আগে নিজেদের মধ্যে ঠিক করে নাও কে বিমানটা চালাবে, আমি পরে আসছি। এদিকে অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বিমান দিয়ে আকাশে প্রদর্শনী করতেই হতো। তখন চেনজি বলে, তাহলে আমি আমার ভাবিকে সঙ্গে নিয়ে যাই। সুসু তো এমন সুযোগেরই অপেক্ষায় ছিল, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর দুজনেই একসঙ্গে বিমানে উঠে বসে। নিচে দাঁড়িয়ে থাকা সবাই চেনজি দক্ষতা থেকে মুগ্ধ হয়ে যাচ্ছিল। জিনরুই তখন প্রচন্ড হিংসায় বলে ফেলে, আমার তো সত্যি হিংসা হচ্ছে, এই মানুষটা সব কাজ এত নিখুঁতভাবে কিভাবে করতে পারে। ঠিক তখনই সুসু চেনজিকে জিজ্ঞেস করে, বলতো আমাকে এখানে কেন নিয়ে এলে? তখন চেনজি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তোমার দেওয়া প্রতিশ্রুতিটা এবার রাখো। বিমানগুলো তো এসে গেছে, তাহলে এবার বলো 3 বছর আগে আসলে কি ঘটেছিল। তখন সুসু ধীরে ধীরে সবকিছু খুলে বলতে শুরু করে। সে বলে, তুমি তো জানোই আমি লানকে খুঁজছিলাম। ওকে খুঁজতে গিয়ে আমি অনেকগুলো চিঠি লিখেছিলাম, আর সেই চিঠিগুলোই তোমার হাতে এসে পড়েছিল। এর কিছুদিন পর আমি জানতে পারি লানের কিছু পোশাক বাইচাঙ্গে পাওয়া গেছে, আর সেগুলো ছিল হো পরিবারের এস্টেটের বাড়িতে। খবরটা পাওয়ার পর আমি এক মুহূর্ত দেরি করিনি, নিজের সব জিনিসপত্র গুছিয়ে সরাসরি বাইচাঙ্গে চলে গিয়েছিলাম। সত্যি বলতে তখন আমার মাথায় তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি শুধু লানকে খুঁজে বের করতে সেখানে গিয়েছিলাম। সুসু আবারও বলতে থাকে। সে বলে, লানকে খুঁজতে গিয়ে আমাকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে। বারবার সে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই আমাকে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমার উপর নির্মম নির্যাতনও করা হয়েছিল, তবুও আমি হাল ছাড়িনি। একদিন বাড়ির পেছনের দিক দিয়ে ঢোকার জন্য একটা গাছে উঠেছিলাম, কিন্তু হঠাৎ করে নিচে পড়ে যাই। সেদিন তুমি আমাকে ধরে ফেলেছিলে, আর তোমার বাড়িতে যে কটা দিন কাটিয়েছিলাম সেগুলোই ছিল আমার জীবনের সব থেকে সুন্দর দিনগুলো। সুসু এরপর বলে, একদিন হঠাৎ জানতে পারলাম তুমি হো পরিবারের বাড়িতে সহজেই যাতায়াত করতে পারো। তার আগ পর্যন্ত তোমাকে কাজে লাগানোর কথা আমি একবারও ভাবতেও পারিনি, কিন্তু যেদিন তোমার সঙ্গে সে ভোজ সবাই গিয়েছিলাম সেদিনই প্রথম আমি মিংশিয়ানের বাবা অর্থাৎ মিস্টার হোর এতটা কাছাকাছি পৌঁছাতে পেরেছিলাম, আর একই সঙ্গে লানের কাছেও পৌঁছে গিয়েছিলাম। তারপর আমি পেছনের দরজা দিয়ে লানকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় পৌঁছাই। সেখানে গিয়ে দেখি লানের অবস্থা ভীষণ খারাপ, এমনকি তার মানসিক অবস্থাও স্বাভাবিক ছিল না। আমি বুঝতে পেরেছিলাম দিন রাত তার উপর কতটা নির্মম নির্যাতন চালানো হয়েছে। তাকে নানাভাবে শোষণ করা হতো, অথচ পরে তার কোনো চিকিৎসার ব্যবস্থাও করা হতো না। লানের এই করুণ অবস্থা দেখে সুসুর বুকটা একদমই ভেঙে যায়। সে চেয়েছিল লানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে হু পরিবারের লোকেরা সেখানে এসে পৌঁছায়। মিস্টার হু সুসুর উপর হামলা করে। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সুসুর হাতে এমন একটা আঘাত লাগে যাতে ঘটনাস্থলের মিস্টার হুর মৃত্যু হয়। তার মানে সুসু ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেনি। এরপর কোনোভাবে সে লানকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু পালিয়ে আসার পর জানা যায় লানের শরীরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সময় মতো চিকিৎসা না পাওয়ায় তার জীবন এখন সংকটের মুখে। আসলে লানি ছিল ফ্যাং মুলান, যার পরিচয় এখন সুসু নিজের নামে ব্যবহার করছে। সে মৃত বান্ধবীর, যাকে সে আপন বোনের মতো ভালোবাসতো, তার প্রতিশোধ নিতে এই পরিচয় নিয়েছে। ছোটবেলায় মুলানকে অপহরণ করা হয়েছিল। এরপর টানা 13 বছর সে এই একই এতিমখানায় ছিল, যেখানে সুসুও থাকতো। সেখানে তাদের উপর অক্ষত নির্যাতন চালানো হতো। শেষ পর্যন্ত একে একে সেই মেয়েদের বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল যারা তখন সেখানে ছিল। লান বুঝতে পেরেছিল তার আর বাঁচার আশা নেই, তাই মৃত্যুর আগে সে শ্বশুর কাছে একটা অনুরোধ করেছিল। সে বলেছিল, আমার অস্থিগুলো নিয়ে আমার নিজের শহর নানিয়াং এ ফিরে যেও। বন্ধুর শেষ ইচ্ছা পূরণ করতেই তারা ট্রেনে করে নানিয়াং যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হো পরিবারের লোকেরা সেখানে পৌঁছে যায়। একই সময় চেংজিও সেখানে এসে উপস্থিত হয়। সুসু তার আরেক বন্ধুর হাতে লানের অস্থিগুলো তুলে দিয়ে বলে, তুমি এখন এই মিশনটা সম্পূর্ণ করো, আমি বাকিদের অন্যদিকে ব্যস্ত রাখছি। সেই সময় ট্রেনের ভেতর সুসু ইচ্ছে করে চেঞ্জিকে খুব কঠোর ও কষ্টদায়ক কথা বলেছিল, কারণ সে চেয়েছিল চেঞ্জির মন ভেঙে যাক আর সে সেখান থেকে চলে যাক, কিন্তু চেঞ্জি কিছুতে যেতে রাজি হচ্ছিল না। সুসুর ভয় ছিল হো পরিবারের লোকেরা যদি চেঞ্জির উপর সন্দেহ করে তাহলে তার উপর নির্মম নির্যাতন চালাবে। তাই সে চেঞ্জির হাত ধরে নিজের উপরেই গুলি চালিয়ে দেয়, যাতে সবাই মনে করে চেঞ্জি তাকে গুলি করেছে।
কিন্তু এখন বিমানে বসে সুসু চেঞ্জিকে বলে আমি কখনোই ভাবিনি তবুও তারা তোমাকে 3 বছর কারাগারে বন্দি করে রাখবে। এই জন্য আমি সত্যি খুব অনুতপ্ত। এইসব কথা তুমি আমাকে আগেও বলতে পারতে। আর যদি তুমি বেঁচে গিয়ে থাকো তাহলে এই 3 বছর কোথায় ছিলে? একবারও আমার কাছে এলে না কেন? একবারও সত্যটা বললে না কেন? তারপর তুমি মুলানের পরিচয় নিলে, আমার ভাইয়ের কাছাকাছি গেলে, এমনকি তাকে বিয়ে করারও চেষ্টা করছো। এইসবের পিছনে তোমার আসল পরিকল্পনা কি? সুসু শান্তভাবে বলে আমি শুধু এতটুকু বলারই প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর পরের সত্য জানতে চাইলে তোমাকে আগে আমার জন্য একটা কাজ করতে হবে। চেঞ্জি জিজ্ঞেস করে কি কাজ? সুসু তার চোখের দিকে তাকিয়ে বলে যদি সত্যি সব জানতে চাও তাহলে বলো আমার জন্য তুমি কি হুশকে হত্যা করতে পারবে? ঠিক তখনই হঠাৎ বিমানের ভেতরে কিছু অস্বাভাবিক সমস্যা দেখা দেয়। চেঞ্জি সঙ্গে সঙ্গে বলে ওঠে এটা কি হচ্ছে? আমি দেখেছিলাম যে জার্মান মেয়ে তাসিয়া বিমানটার সঙ্গে কিছু একটা করছিল, এতে কি বসানো হয়েছে? সুসু শান্তভাবে বলে বিস্ফোরক অর্থাৎ বোমা। এই কথা শুনে চেঞ্জি তো মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে অবাক হয়ে বলে এইসব কি বলছো? তাই বলে তুমি আমার ভাইকে নয় আমাকে এই বিমানে উঠতে দিলে? সুসু একটু হেসে বলে তোমাকে সরানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তুমি এতটাই একগুঁয়ে যে কিছুতেই শুনলে না। দেখো না তোমার সঙ্গে আমিও তো এখন এই বিপদে আটকে আছি। এই কথা শুনে চেঞ্জি বিরক্ত হয়ে বলে তোমার সঙ্গে থাকা মানেই যেন বিপদকে নিজে থেকে ডেকে আনা। তুমি যেখানে যাও সেখানে কোনো না কোনো বিপত্তি ঘটাও। 3 বছর আগেও ঠিক এভাবেই করেছিলে। সুসু তখন বলে বিমানে তো প্যারাশুট আছে, চলো সেটা ব্যবহার করি। কিন্তু চেঞ্জি ইচ্ছে করে একটা প্যারাশুট নিচে ফেলে দেয়। তারপর বলে এখন আর মাত্র একটা প্যারাশুট আছে, চলো একটা খেলা খেলি, যে জিতবে সেই প্যারাশুট ব্যবহার করবে। সুসু রাজি হয়ে যায় আর প্রথম প্রশ্নটা সেই করে। সে জিজ্ঞেস করে এখনো কি আমাকে ভালোবাসো নাকি শুধুই ঘৃণা করো? চেঞ্জি কোনো দ্বিধা না করে বলে আমি তোমাকে ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। এই উত্তর শুনে সুসুর মুখটা মুহূর্তে মলিন হয়ে যায়। তবে চেঞ্জি তো রাগের মাথায় এই কথাগুলো বলছিল। এরপর সে সুসুকে জিজ্ঞেস করে এবার তুমি বলো তোমার অনুভূতি কি, ভালোবাসা নাকি ঘৃণা? সুসু হালকা হেসে বলে তুমি নিজেই আন্দাজ করে নাও না। চেঞ্জি বলে নিশ্চয়ই তুমি আমাকে ঘৃণা করো। এই কথার পরই সুসু হঠাৎ বিমান থেকে নিচে লাফিয়ে পড়ে, কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জি তাকে ধরে ফেলে। একটি প্যারাশুট ব্যবহার করে দুজন একসঙ্গে নিরাপদে নিচে নামতে পারে। শেষে তারা গিয়ে একটি গাছের ডালে ঝুলে পড়ে। সেখানে সুসু চেঞ্জিকে বলে আমি জানতাম যতই সংকটময় পরিস্থিতি হোক তুমি কখনো কারো ক্ষতি করতে পারবে না। তোমার মনটা খুবই পরিষ্কার। 3 বছর আগেই আমার তোমাকে বিদায় বলে দেওয়া উচিত ছিল। আমাদের গল্প তো তখনই শেষ হয়ে গিয়েছিল, তাই এখন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমার জীবনের সমস্যাগুলো আমি নিজেই সামলে নিব, এইসবের মধ্যে তোমার জড়ানোর কোনো দরকার নেই। ঠিক তখনই প্যারাশুটটি ছিঁড়ে যায়, দুজনে আবারও নিচে পড়ে যায়। কিন্তু সুসু খুব বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে এমন ভাবে ঘুরিয়ে নেয় যাতে চেঞ্জি নিচে থাকে আর সে নিজে তার উপরে পড়ে। পরে চেঞ্জির গায়ে বড় কোনো আঘাতও লাগে না। এর মধ্যে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সও সেখানে পৌঁছে যায়। চেঞ্জির সামান্য কিছু আঘাত লেগেছিল, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে সুসু একেবারে সুস্থ ছিল। তার পাশে বসেছিল হাইথ্যাং। হাইথ্যাং তাকে বলে চেঞ্জির পিছন পিছন তুমিও বিমানে উঠে পড়লে, নিজের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেললে। তুমি এখনো তাকে ভালোবাসো তাই না? কিন্তু সুসু এই প্রশ্নটা এড়িয়ে যায়, যেমনটা সে কিছুক্ষণ আগে বিমানের ভেতরে চেঞ্জির প্রশ্ন এড়িয়ে গিয়েছিল। এদিকে চেংজি নিচে বাড়ির সোফাতে আহত অবস্থায় বিশ্রাম নিচ্ছিল। তার ভাই চেংইউ ওষুধ নিয়ে তার কাছে আসে। সে বলে আমার হবু ভাবিও তো পড়ে গিয়েছিল, আপনি বরং গিয়ে তার খোঁজ নিন। চেংইউ হালকা হেসে বলে তোমার ভাবি কিন্তু খুব চালাক, সে তো তোমার উপরই পড়েছিল, নিজেকে খুব সুন্দরভাবে বাঁচিয়ে নিয়েছে। তুমি এখানেই বিশ্রাম নাও। আর সে এই মুহূর্তে থিয়েটারে নাটক দেখতে গেছে। এই কথা শুনে চেংজি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে এই মেয়েটার উপর সত্যি কোনো কিছুরই প্রভাব পড়ে না। ঠিক তখনই জিনরুই সেখানে আসে। নিজের মায়ের মতো সেও একের পর এক তিক্ত কথা বলতে শুরু করে। সে চেঞ্জির উপর অভিযোগ তোলে তুমি ইচ্ছে করে তোমার ভাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান নষ্ট করার জন্য বিমানটাকে ধ্বংস করার চেষ্টা করেছো। কিন্তু এবার চেঙ্গিউ আর চুপ থাকেনি। জিনরুইকে সে কঠোর ভাষায় জবাব দিয়ে দেয়, যদিও মায়ের সামনে তার কোনো কথাই চলে না। এর মধ্যে সে আরেকটা বিষয় লক্ষ্য করেছিল, বাড়ির চাকর বাকররা তার বড় ভাইকে যথাযথ সম্মান করে না। সেদিন তাদের মা বাড়িতে ছিল না, তাই চেঙ্গিউ সব কর্মচারীকে একসঙ্গে ডেকে পাঠায় আর বলে অনেকের মুখে অনেক রকম কথা শুনেছি, আজকের পর যদি কেউ আমার ভাইয়ের সঙ্গে অসভ্যতা করো অথবা তার সঙ্গে অসম্মানের সুরে কথা বলো তাহলে তাকে এই বাড়ি থেকে বের করে দিতে এক মুহূর্ত দেরি করব না। এই কথা শুনে চেঞ্জি খুব ভালো লাগে। অন্তত একজন মানুষ তো আছে যে তাকে সত্যি সম্মান করে, তার প্রয়োজনে তার পাশে এসে দাঁড়ায়, আর সে মানুষটা হলো তার নিজেরই বড় ভাই। অন্যদিকে সুসু সবাইকে বলছিল যে সে থিয়েটারে যাচ্ছে, কিন্তু আসলে সে গিয়েছিল তার এক সঙ্গীর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে সে তাসিয়াকে ভালোভাবে বকাচকা করে। সে বলে তোমার এমন কাজ করার কি দরকার ছিল, টিম লিডারের অনুমতি ছাড়া তুমি এমন বড় সিদ্ধান্ত নিতে পারো না। তখন তাসিয়া আবেগে ভেঙে
পড়ে। সে নিজের শরীরের পুরনো ক্ষতগুলো দেখিয়ে বলে, এত বছর পর যখন আবারও হুশকে নিজের চোখের সামনে দেখতে পেলাম, আমি আর তখন নিজেকে সামলাতে পারিনি। আমার শুধু মনে হচ্ছিল তাকে একদমই টুকরো টুকরো করে ফেলি আর তাকে নিজের হাতে শেষ করে দেই। তখন সুসু তাকে শান্ত করে বুঝিয়ে বলে, না, ওর মতো একজন মানুষ এত সহজ মৃত্যু পাওয়ার যোগ্য নয়। প্রথমে আমরা ন্যানি স্যানকে শেষ করব, তারপর হুশকে এমন শাস্তি দিব যাতে সে তিলে তিলে কষ্ট পায়। আমাদের সবার প্রতিশোধই তখন সমানভাবে পূরণ হবে। সেই রাতেই সুসু আবার এতিমখানায় যায়। সেখানে গিয়ে সে দেখে ছোট ছোট বাচ্চাগুলোর উপর অমানবিক অত্যাচার চলছে। তাদের দিয়ে সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করানো হচ্ছে। দিনভর পরিশ্রম করেও তারা ঠিকমতো খেতেও পাচ্ছিল না। এরপর ন্যানি সান তাদের উপর আরো নির্যাতন চালায়। সে বাচ্চাদের বলে, যখনই কোনো দাদা অনুদান দিতে আসবে তখনই সবাই কান্না করতে করতে দাঁড়িয়ে থাকবে, তাহলেই বেশি টাকা পাওয়া যাবে। সেদিনও যখন সে বাচ্চাদের ভেতর নিয়ে যাচ্ছিল তখন সুসু ইতিমধ্যে কোনোভাবে এতিমখানার ভেতরে ঢুকে পড়েছিল। ন্যানি সান ছিল একেবারে উন্মাদ, একজন প্রকৃত সাইকোপ্যাথ। সে একটি ছোট বাচ্চাকে আলাদা করে নিজের ঘরে নিয়ে যায়, মায়া দেখিয়ে তাকে একটি ক্যান্ডি দেয়, তারপর বলে, একটা রং বেছে নাও। বেচারা বাচ্চাটি যে ক্যান্ডি তুলে নেয়, ন্যানি সান ঠান্ডা গলায় বলে, এর মানে তোমার একটা পা ভেঙে দেওয়া হবে, কারণ তুমি যদি কোনোভাবে পঙ্গু হয়ে যাও তাহলে মানুষ তোমাদের জন্য আরো বেশি মায়া দেখাবে আর তাতে আরো বেশি অনুদান পাওয়া যাবে। ঠিক তখনই কেউ একজন সেখানে এসে পড়ে। ন্যানি সান বাইরে এসে দেখে সেখানে সুসু দাঁড়িয়ে আছে, কিন্তু বয়সের কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল, তাই সে সুসুকে ভালোভাবে চিনতে পারে না। সে শুধু বলে, আজই তো আমাদের দেখা হয়েছিল। আর সে ভেবে বসে, এই নিশ্চয় মিস ফ্যাং। তার বহু বছরের পুরনো অপরাধগুলোর কিছুই আর তার মনে ছিল না। সুসু ধীরে ধীরে বাচ্চাটির কাছে গিয়ে তাকে আদর করে বলে, জানো, এই দরজার পিছনে একটা ছোট্ট ছিদ্র আছে। সেই পথ দিয়ে একদিন আমি পালিয়ে নিজের জীবন বাঁচিয়েছিলাম। তোমাকেও আমি এখান থেকে ঠিক সেভাবেই বাঁচিয়ে নিয়ে যাব। এই কথা শুনে ন্যানি সান ভয়ে কেঁপে ওঠে। সুসু চোখে তখন জলজল করছিল প্রতিশোধের আগুন। ন্যানি সান প্রাণপণ চেষ্টা করতে থাকে মনে করার এই মেয়েটা আসলে কে। তখন সুসু বলে, তুমি এত মানুষের জীবন নষ্ট করেছ, এখন তো মনে রাখারও ক্ষমতা নেই আমি কে। এই বলে সুসু ন্যানি সানের উপর ঝাঁপিয়ে পড়ে। সে তাকে নির্মমভাবে আঘাত করতে শুরু করে আর বলে, তোমার শাস্তি এটাই, তুমি তিলে তিলে কষ্ট পাবে। প্রথমে তোমার পালা, এরপর একে একে বাকিদেরও বিচার হবে। এরপর সুসু সেখানে রাখা কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করতে যায়। সেখানে একটা লেজার ছিল যেখানে এতিমখানার সব বাচ্চাদের বিস্তারিত তথ্য লেখা ছিল। সেটাই ছিল তার আসল লক্ষ্য। কিন্তু ঠিক যখন সে ঘুরে দাঁড়ায় তখন দেখে চেংজি সেখানে এসে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল সে সুসুকে অনুসরণ করে এখানে এসেছে। এরপর চেংজি ন্যানি স্যানের গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। সে বলে, তুমি কোনো কাজই ঠিক মতো শেষ করতে পারো না, যেখানে যাও নিজের কাপড় চোপড়ে চিহ্ন রেখে আসো। এভাবে আর কতদিন পালিয়ে বেড়াবে? একদিন না একদিন তো ধরা পড়বেই। দেখো, তোমার অসমাপ্ত কাজটা আমি শেষ করে দিলাম, নইলে এই ন্যানি তোমার আসল পরিচয় সবাইকে বলে দিত। চেঞ্জির কথা শুনে সুসু ভীষণ রেগে যায়, কিন্তু সে কিছু বলার আগে সেখানে নিরাপত্তা রক্ষীরা চলে আসে। এদিকে এতিমখানার বাচ্চারা ইচ্ছে করেই তাদের ব্যস্ত করে রেখেছিল। তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গার্ডদের জন্য গান গাওয়ার কথা বলে, যেন তাদের মনোযোগ অন্যদিকে চলে যায়। এই সুযোগে চেঞ্জি ন্যানি সানের লাশ গোপন করে ফেলে। এরপর গার্ডরা ভেতরে ঢুকে পুরো জায়গা তল্লাশি করে, কিন্তু তারা কোনো সন্দেহজনক কিছুই খুঁজে পায় না, কারণ সুসু আর চেংজি দুজনে নিখুঁতভাবে লুকিয়েছিল। আর এভাবেই চেংজি সুসুর ক্রাইমে পার্টনার হয়ে যায়। সেখান থেকে বের হওয়ার পরও সুসুর রাগ তখনও কমেনি। সে চেংজিকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার পিছনে আসবে না, আমার থেকে দূরে থাকবে। আর নিজেকে খুব বুদ্ধিমান ভাবছো তাই না? জেনে রাখো, আমি ইচ্ছে করে ন্যানি স্যানকে এমন ভাবে আঘাত করেছিলাম যাতে সে ধীরে ধীরে কষ্ট পায়। সে পালানোর চেষ্টা করবে কিন্তু পারবে না। তুমি কেন তাকে এত সহজ একটা মৃত্যু দিলে? এরপর সে আরো বলে, আমি তোমার নই, আমি তোমার ভাইয়ের হবু স্ত্রী। আমার পিছনে যদি কেউ আসে আবার খোঁজ নেয় তাহলে সেটা তোমার ভাই হলে আমি মেনে নিব, কিন্তু তুমি নও। এই কথাগুলো শুনে চেঞ্জি প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। আসলে সুসু চেঞ্জির ভালোর জন্য এমনটা করছিল। চেঞ্জি চলে যেতে সুসুর চোখের সামনে অতীতের সব স্মৃতি ভেসে ওঠে। তারা সবাই সে ভয়ঙ্কর এতিমখানায় বন্দী ছিল। সে মেয়েদের মধ্যেই ছিল ফ্যাং মুলান, তার সব থেকে কাছের বন্ধু। মানব বাজারের শিকার হয়ে সে সেখানে এসে পৌঁছেছিল। অনেকবার পালানোর চেষ্টা করে কখনো সফল হতে পারেনি। সেখানে মেয়েদের উপর দিনরাত নির্যাতন চালানো হতো। শুধু তাদের শরীর নয়, তাদের মানসিক অবস্থাও ধীরে ধীরে ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু মুলান ছিল একেবারেই আলাদা। সে সবসময় অন্য মেয়েদের রক্ষা করার চেষ্টা করত, তাদের বদলে সে নিজেই মার খেত, সব বিপদ নিজের কাঁধে তুলে নিত। মেয়েগুলো যখন বড় হতে শুরু করলো তখন তাদের একে একে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করা হয়। তাদের বন্দি করে বিভিন্ন জায়গায় পাচার করা হতো। এভাবেই একদিন সুসুকেও বিক্রি করে দেওয়ার পালা আসে, কিন্তু তখন সে খুব অসুস্থ ছিল। মুলান কান্না করতে করতে অনুরোধ করছিল তাকে নিয়ে যেও না। সুসুকে বাঁচানোর জন্য সে নিজেই নিজের জীবন উৎসর্গ করে দেয়। সে বলে, সুসুর বদলে আমাকেই নিয়ে যান, আমি বিক্রি হতে রাজি
লুকিয়ে আছি। শেষ পর্যন্ত মিস্টার হোর কাছে মুলানকে বিক্রি করে দেওয়া হয়। কিছুদিন পর সুসু তার বন্ধুদের নিয়ে সেই নরক থেকে পালাতে সক্ষম হয়। এরপর তারা সবাই মিলে মুলানকে খুঁজতে শুরু করে যাতে তাকে উদ্ধার করা যায়, কিন্তু যখন তারা তাকে খুঁজে পায় তখন আর তাকে বাঁচানোর মতো কোনো অবস্থাই ছিল না। এরপর সবাই মিলে মুলানের কবরের সামনে এসে দাঁড়ায়। সেখানে তারা শপথ করে বলে, মুলানের রক্ত আমরা কখনোই বৃথা যেতে দেব না। হো পরিবারের প্রতিটি অপরাধের প্রতিশোধ আমরাই নিব। এদিকে সবাই শুধু জানতো নানি সান হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। তাই সুসু মনে করে হো পরিবার এখন নিশ্চয়ই আতঙ্কে আছে। কেউ যেন সন্দেহ না করে, তাই আপাতত তারা এতিমখানা বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর সঠিক সময় এলেই তারা তো হো পরিবারের কাছ থেকে প্রতিশোধ নেবে। এরপর সেই সব অসহায় বাচ্চাদেরকে উদ্ধার করবে। অন্যদিকে হুশও ভীষণ ভয় পেয়েছিল। তার মনে হচ্ছিল কেউ একজন তাকে টার্গেট করে এগিয়ে আসছে। যে বিমানে তার ভ্রমণ করার কথা ছিল সেটিও অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে। এরপর আবার নানি সানও হঠাৎ উধাও হয়ে গেছে। তাই সে আদেশ দেয়, যাও পুরো বিষয়টা তদন্ত করো, এতিমখানা বাচ্চাদেরও জিজ্ঞাসাবাদ করো। অনেক সময় বাচ্চারাই বড় বড় সত্য জেনে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় সুসু একটা বুটিকে এসেছিল। তার বিয়ের জন্য একটি ওয়েডিং ড্রেস ডিজাইন করা হয়েছে। আজ সেটাই ট্রায়াল দেওয়ার কথা ছিল। সে সেখানে বসে চেঙ্গির অপেক্ষা করছিল, কিন্তু চেঙ্গিও নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে আসতে পারেনি। চেঙ্গিও খুব ভালো মানুষ ছিল বটে, তবে তাকে দেখে মনে হয় নিজের ফিয়ন্সের প্রতি তার তেমন কোনো ইমোশনই কাজ করে না। তবুও সে চেংজিকে জিজ্ঞেস করে, তুমি এখন তাকে মুলান বলে ডাকছো কেন? কয়েকদিন আগেও তো তাকে ভাবি বলে ডাকতে। ঠিক তখনই খবর আসে নারী পাইলটটিকে কয়েকজন সাংবাদিক ঘিরে ফেলেছে। চেঙ্গিও সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে দৌড়ে যায়। আর এই দৃশ্য দেখে চেংজির মনে সন্দেহ জন্মায়। তার মনে হতে থাকে চেঙ্গি হয়তো সুসুর প্রতি আগ্রহী নয়, সম্ভবত সে একটু বেশি ভাবছে। সে হয়তো অন্য কাউকে ভালোবাসে, আর সেই মেয়েটি হয়তো এই নারী পাইলট। তাই ভাইয়ের বদলে চেংজি সেই বুটিকে চলে যায়, কারণ সে জানতো সুসু সেখানে অপেক্ষা করছে। সে সেখানে গিয়ে বলে, ভাইয়া আসতে পারবে না, হঠাৎ জরুরি একটা কাজ পড়ে গেছে। এটা শুনে সুসু তখন চলে যেতে চাইছিল। ঠিক তখনই বুটিকের ডিজাইনার বলে, চেংজি আর চেঙ্গি দুজনের শরীরের মাপ তো প্রায় একই। যদি শুধু ড্রেসই ট্রায়াল দিতে হয় তাহলে চেঙ্গি পরে দেখে নিতে পারবে। মনের ভেতর থেকে চেংজি তো এমন সুযোগটাই চাইছিল। সুসুও আর আপত্তি করে না। সে বলে, ঠিক আছে, তুমি তাহলে ট্রায়ালটা দিয়ে দাও। নিশ্চয়ই তুমি চাইবে না তোমার ভাইয়ের বিয়েটা কোনো কারণে পিছিয়ে যাক। এরপর একের পর এক ওয়েডিং ড্রেস দেখানো হয়। একটি ড্রেস দেখে চেংজি বলে, আমার মনে হয় না এই ড্রেসটা মিস মুলানের সঙ্গে মানাবে। তার ব্যক্তিত্ব অনেক বেশি উজ্জ্বল আর প্রাণবন্ত। আমার মনে হয় দ্বিতীয় ড্রেসটাই তার উপর সব থেকে বেশি সুন্দর লাগবে। অর্থাৎ শেষ পর্যন্ত সুসুর বিয়ের পোশাকটাও চেংজি নিজের পছন্দে বেছে দেয়। এরপর দেখা যায় মুরং চেঞ্জি যখন প্রথমবার সুসুকে সে বিয়ের পোশাকে দেখে, তখন মুহূর্তের জন্য সে যেন একদম বাকরুদ্ধ হয়ে যায়। মুখে সে যতই রাগ দেখানোর বা খোঁচা দেওয়ার চেষ্টা করুক না কেন, তার চোখ কিন্তু সুসুর দিক থেকে এক মুহূর্তের জন্য সরছিল না, কারণ সেই পোশাকে সুসুকে অসাধারণ সুন্দর লাগছিল। চেংজি ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে, তারপর নিজের হাতে সুসুর গলায় থাকা নেকলেসটা ঠিক করে দিতে থাকে। দোকানের সব কর্মচারীও অবাক হয়ে দুজনের দিকে তাকিয়েছিল। তাদের আচরণ দেখে সবার কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগছিল। ঠিক তখনই চেঞ্জির চোখ পড়ে সুসুর কাঁধে কাছে থাকা পুরনো গুলির দাগের উপর। সে দাগের দিকে তাকিয়ে বলে, এই সেই গুলির দাগ যেটা ব্যবহার করে তুমি আমার সামনে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলে। কিন্তু সুসুর এসব কথার চেয়ে বেশি অস্বস্তি হচ্ছিল অন্য একটা কারণে। সে দেখছিল দোকানের সবাই তাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছে, তাই সে বলে, সবার সামনে এসব নাটক করার কি দরকার? চেঞ্জি তখন শান্ত গলায় বলে, তুমি অন্যদের দিকে এত তাকাচ্ছ কেন? এরপর সে দোকানের কর্মচারীদের দিকে তাকিয়ে বলে, সবাই বেরিয়ে যাও। তার কথা শুনে সবাই দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর চেঞ্জি নিজে একটা মেজারিং টেপ হাতে তুলে নেয়। সে সুসু ড্রেসের ফিটিং মেপে দেখতে লাগে, কারণ পোশাকটা তার কাছে একটু ঢিলে ঢালাই মনে হচ্ছিল। ফিটিং দেখতে দেখতে সে আবারও খোঁচা দিয়ে বলে, ড্রেসটা খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো আমার ভাই এই পোশাকে তোমাকে নয় অন্য কাউকে দেখতে চায়। এই কথাটা তো সুসু আগেই বুঝে গিয়েছিল। সে শান্তভাবে বলে, চেঙ্গিউকে আমি ভালোভাবেই চিনি। ওপেনিং সেরেমনির দিনই বুঝে গিয়েছিলাম সে ওই নারী পাইলটের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছিল। তবে বড় বড় পরিবারে এসব ছোটখাটো বিষয়ে কোনো গুরুত্ব পায় না। এসব পরিবার কখনো ভালোবাসার জন্য বিয়ে করে না। বিয়ে তো হয় দুই পরিবারের পারিবারিক স্বার্থ আর পারস্পরিক লাভ ক্ষতি ভেবেই। এদিকে একই সময় দেখা যায় সে নারী পাইলটটি একটি স্কুলে এসেছে। সে বাচ্চাদের বিমান চালনার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিল। সেখানে চেঙ্গিও উপস্থিত হয়। সে একদম মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। দুজন মিলে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, গল্প করে আর দারুণ একটা সময় কাটায়। অন্যদিকে চেঙ্গি নিজের হাতে থাকা মেজারিং টেপ দিয়ে হালকাভাবে সুসুর গলার কাছে আটকে তাকে নিজের কাছে টেনে নেয়। তারপর বলে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু অন্তত আমার ভাইকে আর কষ্ট দিও না। আমি চাই না তার
সঙ্গে তুমি আমার মতো আচরণ করো। সুসু একটু হেসে তার গায়ে হাত রেখে বলে, তাহলে তার সঙ্গে কি এভাবে আচরণ করব? কথাটা শুনে চেংজির বুকটা মোচড় দিয়ে ওঠে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে চেং ইউ বিদায় নেওয়ার আগে তাকে বাই বলছিল। ঠিক তখনই সেই মেয়েটি তাকে জিজ্ঞেস করে, তোমার বিয়ের তারিখ কি ঠিক হয়ে গেছে? চেং ইউ শুধু মাথা নেড়ে বলে, হ্যাঁ। দুজনের মাঝের এই পরিবেশটা খুবই অদ্ভুত ছিল। স্পষ্টই বোঝা যাচ্ছিল দুজনেই একে অপরকে কতটা ভালোবাসে, কিন্তু কেউই নিজের অনুভূতির কথা মুখ ফুটে বলতে পারছিল না। শেষ পর্যন্ত দুজনেই নীরবে নিজ নিজ পথে চলে যায়। হাঁটতে হাঁটতেই মেয়েটি মনে মনে ভাবতে লাগে, মনে হয় না কখনোই এই জীবনের আকাশে আমাদের দুজনের উড়ান কোনোদিনও একসঙ্গে হবে। পরের দিন দেখা যায় চেংজির বাড়িতে বজি এসেছে। মা তাকে খুব আন্তরিকভাবে স্বাগত জানায়, কিন্তু যখন বজি জানায় আমার বাবা মার্শাল লি শহরে ফিরে এসেছেন, তখনই মার্শাল লির নাম শুনে মায়ের মুখের ভাব পুরো বদলে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয়, আমি আজকের পারিবারিক ডিনারে যাব না। একটি অজুহাত দেখিয়ে সে না করে দেয়। শুধু তাই না, চেঙ্গিউকেও সেখানে যেতে নিষেধ করে। শেষ পর্যন্ত শুধু চেংজিকে সেখানে যেতে দেয়। বজি তাকে বলে, বাবা অনেক বছর পর তোমাকে দেখবেন, সে তোমার সঙ্গে দেখা করার জন্য খুবই আগ্রহী। চলো না, আমাদের সঙ্গে ডিনারে চলো। চেংজি প্রস্তুত হয়ে বাইরে আসছিল। ঠিক তখন সে দেখে গাড়ির পাশে সুসু আর বজি কথা বলছে। কথা বলতে বলতে সুসু অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে যায়। সে জানতে পারে একসময় মার্শাল লির সঙ্গে হৌ পরিবারে খুব ভালো সম্পর্ক ছিল। হৌ পরিবার একটি এলিট ক্লাব প্রতিষ্ঠা করেছিল, আর সেই ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন মার্শাল লি। তবে বজিও সেই ক্লাব সম্পর্কে খুব বেশি কিছু জানতো না, কারণ ক্লাবের সব তথ্য, সদস্যদের পরিচয় সবই ছিল অত্যন্ত গোপনীয়। এইসব শুনে সুসু মনে মনে ভাবে, তাহলে মার্শাল লি এর কাছ থেকে এই ক্লাব সম্পর্কে তথ্য বের করতে হবে। তাই সেও এই উদ্দেশ্য নিয়ে ডিনারে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই উপর থেকে চেংজি নিচে নেমে আসে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সুসু বলে, আমিও তোমাদের সঙ্গে ডিনারে যাব, আর তোমার হয়ে মার্শাল লি এর জন্য কিছু উপহারও বেছে নিয়ে এনেছি। তবে উনি সেগুলো পছন্দ করবেন কিনা সেটা জানি না। চেংজি ঠান্ডা গলায় বলে, আমি যাই নিয়ে যাই না কেন ওনার কিছুই পছন্দ হবে না, আর আমিও চাই না যে তুমি আমার সঙ্গে যাও, তুমি এখানেই থাকো। এরপর সে বজির সঙ্গে রওনা হয়ে যায় আর পৌঁছে যায় বজিদের বাড়িতে। এই বাড়িতেই চেংজি শৈশব কেটেছিল। বাড়িতে ঢুকেই তার চোখ পড়ে একটি গাছের উপর। গাছটা যখন ছোট চারা ছিল তখন সে নিজেই সেটি লাগিয়েছিল। সে দৃশ্য দেখি তার বুকটা ভারী হয়ে ওঠে। পুরনো সব কষ্টের স্মৃতি আবারও ফিরে আসে। মনে হচ্ছিল সে যেন নিজের অতীতে দুঃসময়ের মুখোমুখি হতে আবারও এই বাড়িতে চলে এসেছে। এরপর মার্শাল লি রুমে প্রবেশ করেন। সে নিজের ছেলে বজির সঙ্গে খুব স্বাভাবিক আর স্নেহের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু চেঞ্জির সঙ্গে এমন ব্যবহার করতেন যেন সে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ। ডাইনিং টেবিলেও তাকে নিজের পাশে নয়, অনেক দূরে বসতে দিয়েছিলেন। এমনটাই যে হবে চেংজিও যেন আগে থেকেই জানতো। সে চুপচাপ গিয়ে নিজের পুরনো আসনে বসে পড়ে। খাবার পরিবেশন করার ক্ষেত্রে একই তারতম্য দেখা যায়। বজি আর মার্শাল লি এর জন্য সুন্দরভাবে কাঁটা চামচ আর রান্না করা খাবার সাজানো হয়েছিল, কিন্তু চেংজির সামনে রাখা হয়েছিল কাঁচা মাংস। মার্শাল লি বলেন, এটা হাত দিয়েই খাবে। সবকিছু মনে আছে তো? আমি তোমাকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছিলাম। চেংজি প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু মার্শাল লি তাকে বসিয়ে দেয়। তখনই বোঝা যায় অতীতেও সে ঠিক এমনই ভাবে চেংজির সঙ্গে আচরণ করত। সে তাকে শেখাতে থাকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও কিভাবে বেঁচে থাকতে হয়, কিন্তু সেই শিক্ষা ছিল নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে। মার্শাল লি এর মানসিক চাপ আর ভয়ের কারণে চেংজি ছোটবেলা থেকে আতঙ্কে থাকতো। ঠিক যখন সে বাধ্য হয়ে সে কাঁচা মাংস খেতে যাচ্ছিল, তখনই সুসু সেখানে এসে পৌঁছায়। সুসু তাকে থামিয়ে দিয়ে ব্যঙ্গ করে বলে, মনে হচ্ছে আপনাদের বাড়িতে চুলার খুব অভাব। চাইলে আমি মার্শাল লি এর জন্য একটা বিদেশি চুলা উপহার পাঠিয়ে দিতে পারি। তার কথার খোঁজা মার্শাল লি এর সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন। সে বলেন, আমি নিজেই এই ছেলেকে বড় করেছি, তাহলে তাকে শাসন করার অধিকার কি আমার নেই? সে দেখছি অনেক কিছুই ভুলে গেছে। আমি তো শুধু তাকে সেগুলোই মনে করিয়ে দিচ্ছিলাম। কিন্তু এবার সুসু সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলে, আমি মুরং পরিবারে হবু বড় বউ, কোনো বাইরের মানুষ নই, আর অন্যের পরিবারের ছেলেকে শাসন করার কোনো অধিকার আপনার নেই। এইসব শুনে মার্শাল লি আর খাবারটা চালিয়ে যায় না। সে উঠে দাঁড়িয়ে চেঞ্জিকে নিজের স্টাডি রুমে ডেকে পাঠায়। ভিতরে যাওয়ার আগে চেঞ্জি সুসুকে বলে, তোমার এখানে আসার কোনো দরকারই ছিল না। সুসু শান্তভাবে বলে, তুমি তোমার উপহারগুলো ফেলে রেখে এসেছিলে, আমি তো শুধু সেগুলোই পৌঁছে দিতে এসেছিলাম। চেঞ্জি ভেতরে চলে যাওয়ার পর বজিকে খুব লজ্জিত দেখাচ্ছিল। সে বলে, আমি শুনেছিলাম বাবা ওর সঙ্গে খুব কঠোর আচরণ করতেন, কিন্তু কখনো ভাবতে পারিনি এত বছর পরও উনি একই রকম আছেন। আমি সত্যি খুব লজ্জিত। স্টাডি রুমের দিকে হাঁটতে হাঁটতে চেঞ্জির আবারও পুরনো নির্যাতনের স্মৃতিগুলো ফিরে আসে। ভয় পেলেও সে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে মার্শাল লি আবার তাকে কটাক্ষ করতে শুরু করেন, যেখানে তার নিজের মা বিশ্বাস করতেন বাবার মৃত্যুর জন্য চেঞ্জিই দায়ী, আর অন্যদিকে ছিলেন মার্শাল লি, যিনি আজও তাকে বলেন, তোমার জন্যই তো আমার স্ত্রী অর্থাৎ তোমার ভালো
পালক মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তুমি আসলে অশুভ। অর্থাৎ ওই পরিবার থেকে সারা জীবন শুধু দোষ আর ঘৃণাই তাকে পেতে হয়েছে। কথা বলতে বলতে মার্শাল লি এর চোখ পড়ে চেঞ্জির আহত হাতের দিকে। সে জিজ্ঞেস করেন, হাতে আঘাতটা কিভাবে লাগলো? আমার কাছ থেকে তো তুমি একেবারে সুস্থ অবস্থায় গিয়েছিলে। আমি তোমাকে কঠোরভাবে শাসন করেছি ঠিকই, কিন্তু কখনো এমন ক্ষত হতে দেইনি। দেখলে তো মোরং পরিবার তোমাকে ঠিকমতো রক্ষা করতেও পারেনি। এরপর সে আবার বলেন, শুনেছি তোমার বিয়ে হো পরিবারে ঠিক হয়েছে, যৌতুকে নাকি অনেকগুলো বিমানও পাচ্ছ। এখন আমার অস্ত্রের সরবরাহ একটু কমে গেছে, তাই সুযোগ পেলে আমার জন্য যৌতুক থেকে কয়েকটা বিমানের ব্যবস্থা করে দিও। কথা শুনে বোঝা যাচ্ছিল বর্তমানে মার্শাল লি আর হো পরিবারের সম্পর্ক আগের মতো ভালো নেই। এসব কথা শুনে চেংজি উঠে চলে যেতে চাইলে মার্শাল লি তাকে থামিয়ে বলে, কি হলো, সে বিয়েটা আর করতে চাইছিল নাকি? নাকি আমি বলবো অন্য কাউকে তোমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে? এভাবেই তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে আর বলে, তুমি একটা ভীরু। এরপরই তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। সে চেংজিকে নিজের মায়ের ছবির সামনে ফেলে দিয়ে বলে, তোমার জন্য সে মারা গেছে। তারপর আবার ধাক্কা মেরে ফেলে দেয়। তাদের ঝগড়ার শব্দ বাইরে পর্যন্ত চলে যাচ্ছিল। ঠিক তখনই বোজো আর সুসু দৌড়ে ভেতরে ঢুকে পড়ে। মার্শাল লি খেয়াল করতে পারে চেংজির জন্য সুসু এতটা চিন্তা করছে। এটা দেখে সে বলে, দেখছি তুমি তাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো। এই বলে সে রাগে তাদের দিকে এগিয়ে যায়। চেংজি তো তখন নিজেই কিছু করতে পারছিল না, কিন্তু তারপরও সে সুসুর হাত ধরে তাকে নিজের পিছনে সরিয়ে দেয় আর নিজের সামনে গিয়ে দাঁড়ায়, যেন সুসু আর মার্শাল লি এর মাঝখানে একটা দেয়াল তৈরি হয়ে যায়। তারপর সে নিজের পালক মায়ের ছবিটা তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বের হওয়ার সময় ছবির ফ্রেমটা দরজার সামনে ছুঁড়ে ফেলে দেয়। তবে মার্শাল লি এর মনে সন্দেহ ঢুকে যায়। সে নিজের লোকদের বলে, যাও খুঁজে বের করো তার হাতে এই আঘাতটা কিভাবে লাগলো। আসলে মার্শাল লি এইসবের কিছুই জানতো না। সে খুব কমই বাড়িতে আসতো, আর এইবার তো কয়েক বছর সীমান্তে কাটিয়ে বাড়ি ফিরেছে। ওদিকে চেঞ্জি তো ছবিটা পুড়িয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে সুসু চলে আসে। সে বলে, এটা কেন করছো? উনি কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করতেন না? চেঞ্জি বলে, ভালো ব্যবহার? উনিও আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। তারপর সে বলতে শুরু করে, আমি ছোটবেলা থেকেই দেখতে মার্শাল লি বা তাদের পরিবারের কারো মতোই ছিলাম না, তাই সে আমাকে প্রচন্ড ঘৃণা করত। শুধু তাই না, নিজের স্ত্রীকেও সন্দেহ করত। ভাবতো আমি নাকি তার বিশ্বাসঘাতকতার কোনো ফল। সে আমার উপর নির্যাতন করত, আর মা এসে আমাকেও মারত। তবে একটা জিনিস তাদের মধ্যে পার্থক্য ছিল, মা আমাকে মারলেও পরে আবার সেই এসে আমার ক্ষতে ওষুধ লাগিয়ে দিত। এরপর সে আরেকটা ঘটনা বলে, মা মারা যাওয়ার পর অনেকদিন আমি ঠিক মতো খেতেই পারিনি। আমি খুবই একা হয়ে গিয়েছিলাম। তখন একটা ছোট্ট কুকুরছানাকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলাম, কিন্তু একদিন মার্শাল লি এসে রাগের মাথায় কুকুরছানাটাকেও আমার কাছ থেকে কেড়ে নেয়। তারপর আমাকে একটা ঘরে বন্দি করে রাখে। কতদিন যে না খেয়েছিলাম। ঘরের পাশে একটা টব গাছ ছিল, আমি সেখান থেকে পাতা ছিঁড়ে খেতাম আর বৃষ্টি পানি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করতাম। অনেকদিন পর যখন আমাকে বের হতে দেয়, তখন প্রথমেই আমার সামনে এক প্লেট কাঁচা মাংস এনে রাখে। তারপর জোর করে বলে এটা খেতে। সে বলেছিল যদি কোনোদিনও এমন জায়গায় আটকে পড়ি যেখানে কিছুই নেই, তাহলে যেন বেঁচে থাকতে পারি। এটা নাকি আমার ট্রেনিং ছিল। তারপর চেংজি বলে, মার্শাল লি খুব চালাক। সে আমাকে এমন ভাবে বড় করেছে যার কারণে আমি তার মতোই এখন সবাইকে সন্দেহ করি। তাই অনেক বছর আগে যখন তোমার লেখা চিঠিগুলো আমার হাতে এসেছিল, তখনই বুঝে গিয়েছিলাম কিছু একটা গন্ডগোল আছে। সেই চিঠিগুলো কোনো স্বাভাবিক চিঠি ছিল না। চেংজি বলে, আমার ভয় হয় মার্শাল লি নিজে যেমন একটা দানব ছিল, আমাকেও না আবার সেরকমই একটা দানব বানিয়ে ফেলে। এরপর সে সুসুকে বলে, আজ তুমি আমার হয়ে কথা বলেছ, আমার পাশে দাঁড়িয়েছ, এটা আমার খুব ভালো লেগেছে। আমি এবার তোমার পাশে দাঁড়াতে চাই। বলো এরপর তুমি কি করতে চাও? আমি তোমার শত্রু হতে চাই না, তোমার সঙ্গী হতে চাই। কিন্তু সুসু সরাসরি না করে দেয়। সে বলে, আমার কোনো সঙ্গীর দরকার নেই। এই কথাটা শুনে চেঞ্জি খুব মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এমনকি বাড়ির ভেতরেও ঢোকে না। বোজো পিছনে পিছনে তাকে খুঁজতে বের হয় আর বৃষ্টিতে পুরো ভিজে যায়। বাড়িতে মা বোজোকে গরম স্যুপ খেতে দেয়। তারপর বলে, চেঞ্জিকে নিয়ে এত চিন্তা করো না, সে কোথাও গেছে, আবার ঠিকই ফিরে আসবে। সে তো আর ছোট বাচ্চা না। বোজো তখন জিজ্ঞেস করে, তোমার কি আগে থেকেই জানা ছিল বাবা চেংজির সঙ্গে এমন ব্যবহার করত? মা বলে, হ্যাঁ কিছুটা জানতাম। মার্শাল লি ছোটবেলা থেকেই তার উপর খুব অত্যাচার করত, কারণ তার চেহারা বাবার সঙ্গে মিলত না। তখন তো কেউই জানতো না যে ছোটবেলায় তাকে বদলে ফেলা হয়েছিল। মা আবারও বলে, পরে যখন সব সত্যি জানা যায়, তখন তার আচরণ বদলায়নি, কারণ সে একটা দানবের হাতে বড় হয়েছে। সে আগেই জানতে পেরেছিল যে মার্শাল লি লোক পাঠিয়ে তার আসল বাবাকে মেরে ফেলবে, কিন্তু সে আমাদের
তাদেরকে সেটা সময় মতো বলেনি, আর ঠিক এই কারণেই তার নিজের বাবা আজ বেঁচে নেই, আর এই জন্যই তাকে আমি নিজের ছেলের মতো ভালোবাসতে কোনোদিনই পারবো না। পরের দিন দেখা যায় সুসু হাইট্যাঙ্কি নিয়ে একটা ক্যাফেতে বসে কথা বলছিল। এমন সময় অনাথ আশ্রমের ছোট ছেলে তাও সেখানে আসে। তাও ভিক্ষা করতে বের হয়েছিল। অনাথ আশ্রমে বাচ্চাদের নিয়ে এমন কাজও করানো হতো, কিন্তু সে জানতো এই আপু তাদের পক্ষের মানুষ, তাই সে এসে খবর দেয় খুব শীঘ্রই কয়েকটা সুন্দরী মেয়েকে বিক্রি করে দেওয়ার প্রস্তুতি চলছে। সুসু তাকে পাশে বসিয়ে ভালো খাবার খাওয়ায়, তারপর বলে এরপর আর আমাকে খুঁজতে এসো না, এমনটা করলে তোমার নিজেই বিপদে পড়বে। এরপর সুসু ভাবতে থাকে অনেক মেয়ের খোঁজ তারা পেয়েছে, কেউ ধনী লোকদের হাতে বিক্রি হয়েছে, আবার কাউকে পতিতালয়ে পাঠানো হয়েছে, কিন্তু কিছু মেয়েকে এমন একটা ব্ল্যাক মার্কেটে পাঠানো হয় যেখান থেকে আর কোনো খোঁজই পাওয়া যায় না। সুসুর সন্দেহ হয় এর পিছনে হো ফ্যামিলির সেই এলিট ক্লাবের হাত আছে, তাই সে কোনোভাবেই ওই এলিট ক্লাবের সদস্য হতে চায়, কিন্তু সেখানে কিভাবে ঢুকতে হয় সেটা শুধু মার্শাল লি জানতো। এদিকে জং তার লোকদের নিয়ে অনাথ আশ্রমের বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু সবাই আগে থেকে একটা কথাই ঠিক করে রেখেছিল, তারা বলছিল নানি একটা লোকের সঙ্গে পালিয়ে গেছে। তবে তাও ছেলেটাকে দেখে জং এর একটু সন্দেহ হয়, কারণ তার মুখে ভালো খাবারের গন্ধ পাচ্ছিল, তাই সে নিজের লোকদের বলে ওই ছেলেটার উপর নজর রাখো। ওদিকে বাড়িতে চিংইউ আর সুসুর বিয়ের প্রস্তুতি জোরসোরে চলছিল। সুসুর বিয়ের পোশাকও এসে গিয়েছিল। চিংজি সুসুকে বলে তোমার কি মনে হয় আমি এত সহজে তোমার বিয়ে আমার ভাইয়ের সঙ্গে হতে দেব? তোমাকে সে ব্যবহার করবে আর আমি চুপ করে থাকবো? সেটা কখনোই হবে না। খুব তাড়াতাড়ি সবার সামনে তোমার আসল পরিচয় বেরিয়ে আসবে। ঠিক তখনই সবাই বিয়ের পোশাক দেখছিল। এমন সময় মামি আবার চিংজিকে খোঁচা দিয়ে বলে তুমিও এবার হোম ইনশিয়ানের সঙ্গে বিয়ের প্রস্তুতি নিয়ে নাও। কিন্তু চিংজি বিয়ে করতে রাজি হয় না, এতে সবাই তার উপর রেগে যায়। সুসু বলে তোমার যদি তাকে পছন্দ না হয় তাহলে আমি তোমার জন্য অন্য মেয়ে খুঁজে দিতে পারি। এই কথা শুনেই চিংজির সঙ্গে সুসু ঝগড়া লেগে যায়। চিংজি চিংইউকে বলে যে মেয়েটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ তার আসল পরিচয় কি তুমি জানো? সে যখন বলতেই যাচ্ছিল যে সুসু আসলে ফ্যাং ফ্যামিলির মেয়ে নয়, ঠিক তখনই একটা বাক্স পড়ে যায়। দেখা যায় সুসু বিয়ের পোশাক নষ্ট হয়ে গেছে। সবাই সঙ্গে সঙ্গে দোষটা চেংজির ঘাড়ে চাপিয়ে দেয়। তারা বলে এটা নিশ্চয়ই চেংজি করেছে। এমনকি চেংইউ তাকে বকাবকি করে। সে বলে তোমার ছেলে মানুষই অনেকবার সহ্য করেছি, কিন্তু এবার দেখছি তুমি নিজের ভাবিকেও অপমান করছো, তাকে সম্মান করতে শেখো। চেংজি তখন রাগ করে বলে তুমি কোনোদিনই আমার কথা বিশ্বাস করনি, 3 বছর আগেও করনি, যখন হো ফ্যামিলি আমার উপর মিথ্যা খুনের অভিযোগ দিয়েছিল। বাড়ির ঝামেলা তখনও শেষ হয়নি, ঠিক তখনই মার্শাল লি সেখানে এসে পৌঁছায়। সে এসে সবাইকে কয়েকটা ছবি দেখায়। আসলে মুরং ফ্যামিলি জানতোই না হো ফ্যামিলি যখন চেংজিকে জেলে পাঠিয়েছিল তখন তার উপর ঠিক কতটা ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছিল। প্রতিদিন তার হাত নষ্ট করার চেষ্টা করা হতো যাতে সে আর কোনোদিনও সার্জন হতে না পারে। শুধু শারীরিক না, মানসিকভাবেও তাকে ভেঙে ফেলা হয়েছিল। মার্শাল লি বলে তোমার না খুব সম্মানিত পরিবার, এভাবেই নিজেদের ছেলেদের যত্ন নাও। ও যখন আমার কাছে ছিল তখন কিন্তু তার গায়ে একটা আঁচড়ও লাগতে দেয়নি। এই কথা শুনে চেংইউ ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে নিজের ভাইকে খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু মার্শাল লি তখন চেংজির মায়ের সামনে একটা শর্ত রাখে। সে বলে আমার এখন অস্ত্রের সরবরাহ একটু কম, আমাকে 200 বক্স গুলি পাঠিয়ে দাও, না হলে কালই এই খবর পত্রিকায় বেরিয়ে যাবে। মা রাগ করে বলে তুমিও দেখছি নিজের স্বার্থটাই আগে দেখো, বড় এসেছিলে বাবা সাজার ভাঙ করতে। সবাই চলে যাওয়ার পর সুসু মার্শাল লিকে বলে শুনেছি হো ফ্যামিলির এলিট ক্লাব সম্পর্কে আপনি অনেক কিছু জানেন, আমি ওই ক্লাবে ঢুকতে চাই। মার্শাল লি সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে বুঝিয়ে দেয় কিভাবে ওই ক্লাবের সদস্য হওয়া যায়। সে বলে হো ফ্যামিলির ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিলেই সেই ক্লাবে যোগ হওয়ার সুযোগ পাওয়া যায়। এদিকে চিংজি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে সুসু তাকে নিয়ে খুব চিন্তায় ছিল। সে বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে 3 বছর আগের একটা কথা মনে পড়ে। তখন তারা বাইচিংয়ে একসঙ্গে ছিল। সেই সময় চেংজি বলেছিল যখনই আমার খুব মন খারাপ হয় আমি সেই জায়গায় যাই যেখানে আমার বালক মা আমাকে নিয়ে স্যুপ খাওয়াতে আসতো। এটা মনে পড়তেই সুসু বুঝে যায় চেংজি কোথায় থাকতে পারে। ঠিক তখনই দেখা যায় চেংজি সেই জায়গায় একা বসে আছে। তার বালক মাই ছিল একমাত্র মানুষ যে তাকে একটু হলেও মায়ের ভালোবাসা দিয়েছিল, আর আজ সে বসে বসে শুধু সেই মানুষটার কথাই মনে করছিল। এর মধ্যেই সুসু সেখানে এসে পৌঁছে। তারপর সে চেংজিকে বলে মার্শাল লি বাড়িতে গিয়েছিল, সে সবার সামনে তোমার হাতের আঘাত আর হো ফ্যামিলি তোমার উপর কি কি অত্যাচার করেছে সবটা বলে দিয়েছে, আর তার বদলে 200 বক্স রাইফেলের গুলি চেয়েছে। এটা শুনে তো চেংজির আরো খারাপ লাগে। তার জীবনের এত কষ্ট আর নির্যাতনকে যেন দর কষাকষি জিনিস বানিয়ে ফেলা হয়েছিল। এরপর সুসু বলে সরি, আমার কারণে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু আমি তো শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম, তুমি বারবার আমাকে চ্যালেঞ্জ করছিলে। তারপর সে অতীতের জন্য ক্ষমা চায়। সে বলে সেদিন যদি আমার কারণে মিস্টার হো মারা না যেত তাহলে তোমাকে এত অত্যাচার সহ্য করতে হতো না, তোমার হাতও আজ এভাবে নষ্ট হতো না। তখন চেংজি বলে এইসব তো অনেক আগের কথা,
এখন এগুলো ভেবে কি লাভ? তখন যা করার ছিল তুমি করে ফেলেছো। তখন তো কারো অনুভূতির কথা তুমি ভাবোনি। আগেই তুমি যেমন ছিলে এখনো ঠিক তেমনই আছো। সুসু খুব খারাপ লাগে, কারণ বাইচেংয়ে একসঙ্গে থাকার সময় সে দেখেছিল চেংজির সার্জন হওয়ার কি ভীষণ স্বপ্ন ছিল। জীবনে তখন তার একটাই লক্ষ্য ছিল, একজন সেরা সার্জন হওয়ার। কিন্তু আজ সেই স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে গেছে। এরপর সুসু বলে, তোমার শত্রু হো ফ্যামিলি আমারও কিন্তু শত্রু। তুমি জানো তাদের একটা এলিট ক্লাব আছে, তারা অনাথ আশ্রম থেকে মেয়েদের নিয়ে গিয়ে সেখানে বিক্রি করে দেয়। শুধু তাই না, এই পুরো কাজের সঙ্গে ওই এলিট ক্লাব সরাসরি জড়িত আছে। অনেক বাচ্চার শরীর অঙ্গ বিক্রি করে দেওয়া হয়, আবার অনেকে মারধর করে ভিক্ষা করতে বাধ্য করা হয়। আর এটাই হো ফ্যামিলি লুকানোর সব থেকে বড় আয়ের উৎস। কিন্তু চেংজি এসব শুনে চলে যেতে থাকে। সে ভাবে এসবের সঙ্গে আমার কি সম্পর্ক। ঠিক তখনই চেং ইউ তাকে খুঁজে বের করে। দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কিছুক্ষণ একে অপরের উপর রাগ ঝাড়ার পর চেং ইউ তাকে নিয়ে একজন বিদেশি ডাক্তারের কাছে যায়। ডাক্তার চেংজির হাত পরীক্ষা করে বলে, মাঝে মাঝে ব্যথা করবে, স্বাভাবিক কাজকর্ম করতে কোনো সমস্যা হবে না, কিন্তু আবার সার্জন হতে পারবে এটা একেবারেই অসম্ভব, কারণ সার্জন হতে নিখুঁত হাতের দক্ষতার প্রয়োজন হয়। এটা শুনে চেংজি শুধু বলে, আমি তো আগেই জানতাম। তারপর চেং ইউ তার কাছে ক্ষমা চায়। সে বলে, তোমার সঙ্গে খুব অন্যায় হয়েছে। জানো আগে আমাদের দুই ভাইয়ের সম্পর্ক কত ভালো ছিল, সেই দিনগুলোকে খুব মিস করি। আমি কোনোদিনই তোমার সুযোগ নিতে চাইনি। চেংজি এমনিতে ভিতর থেকে খুব নরম মনের মানুষ ছিল। ভাইয়ের এসব কথা শুনে তার মন তো আরো গলে যায়। তার মনে পড়ে যায় লি ফ্যামিলি বাড়ি থেকে ফিরে আসার পর সে কতটা বদলে গিয়েছিল। সে খুব রাগী হয়ে গিয়েছিল, মাঝে মাঝে তার খিঁচুনিও উঠতো। তখন সে প্রায়ই চেংইউকে মারতো, এমনকি কামড়ও দিত। চেংইউ তখন নিজে হাত এগিয়ে দিয়ে হেসে বলে, চাইলে আজও কিন্তু আমাকে কামড়ে দিতে পারো। এই একটা কথাতেই দুই ভাইয়ের সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। এরপর চেংইউ নিজে থেকেই জংয়ের নামে একটা চিঠি লেখে। সেখানে জানিয়ে দেয় মিনশিয়ানের বিয়ে আর তার সঙ্গে হবে না, চেংজির সঙ্গেই হবে। আর সে এটাও লিখে দেয়, তোমাদের যত ক্ষতি হয়ে থাকুক সেটা আমার নির্দোষ ভাইয়ের গায়ে যে ক্ষত দিয়েছ তার ধারে কাছেও না। এদিকে সুসু আর তার টিম অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারে এলিট ক্লাবটা ব্যাংকের আশেপাশে কোনো গোপন জায়গায় আছে। সেখানেই সব সদস্য গোপনে মিটিং করে আর মেয়েদের নিলাম হয়, কিন্তু সেই জায়গাটা ঠিক কোথায় সেটা তারা এখনো জানে না। তাই সুসু ঠিক করে সে নিজেই ব্যাংকে যাবে এবং যেভাবেই হোক সেই গোপন জায়গার খোঁজ বের করবে। আর এরই মধ্যে দিয়ে এই পাঠটা এখানে শেষ হয়ে যায়।